আসসালামু আলাইকুম সবাইকে। স্থির তড়িতের 2 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। সবাই আশা করি ভালো আছো এবং স্থির তড়িতের 1 নম্বর লেকচারটা আশা করি সবাই ভালো করে দেখছো। আজকে আমরা মূলত মানে ওই লেভেলের নতুন কনসেপ্ট খুব একটা দেখব না, কিছু নতুন টাইপের ম্যাথ দেখব, বাট কনসেপ্ট যা ছিল সব লাস্ট ক্লাসেরই অ্যান্ড হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি তোমরা যা যা পড়ছো বইয়ের বেসিক সেগুলোর উপরই একটু জাস্ট আমরা একটু হার্ড লেভেলের ম্যাথগুলো করব, ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে শুরু করে দেই। আমাদের ফার্স্টে যে ম্যাথটা আছে, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কিছু গাউসের ল শেষ করেছিলাম অ্যান্ড হচ্ছে কিছু ম্যাথ করেছিলাম। তো চলো আমরা আরও কিছু ম্যাথ করি। তো এখানে দেখতে পাচ্ছ একটা আয়তাকার প্লেট আছে, একটা কি আছে, আয়তাকার প্লেট আছে, যেটার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে আমাদের এ। আমাদের কাছে জিজ্ঞেস করছে এই যে আয়তাকার মানে প্লেটটা, সেটার ই কত, ঠিক আছে? সেটার ই কত, ঠিক আছে? তো আমরা কিন্তু নর্মালি জানি যে এই যে ই, ঠিক আছে, এটা কিভাবে আমরা নির্ণয় করব? কিউ থেকে। কিউ ইকুয়ালস টু কি বলো তো, তোমার এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রেশন অফ ইডিএস, তাই না? আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমাদের ইটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো একটা জিনিস দেখো, এটা কি কোশ্চেন, এটা কি কি দিয়ে দিচ্ছে তোমার, এটার কাইন্ড অফ ক্ষেত্রফলটা দিয়ে দিচ্ছে, ওকে, আর এটার কি দিয়ে দিচ্ছে, যে ডি দূরত্ব দিয়ে দিছে, যে এখান থেকে ডি দূরত্বে ই কত, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের একটা জিনিস কাইন্ড অফ বোঝা উচিত, এই যে ই, সেটা আমাদের সারফেসের বিভিন্ন জায়গায় চেঞ্জ হয় কিনা। কথা হচ্ছে সারফেসের বিভিন্ন প্লেসে কিন্তু চেঞ্জ হয় না, ওকে। সো এখান থেকে যেটা করতে হবে আমাদেরকে, সিম্পলি কি করতে হবে, কিউ ইকুয়ালস টু এপসাইলন নট, যেহেতু ই চেঞ্জ হয় না সারফেসের, মানে এখান থেকেও দূরত্বের সেম, এখান থেকেও দূরত্বের সেম, মানে এটা ধরে নিতে হবে। অ্যান্ড হচ্ছে এখানে কনস্ট্যান্ট হিসাবে এটাকে আমরা বাইরে নিয়ে আসবো, আর এখানে চলে আসবে ইন্টিগ্রেশন অফ ইডিএস। একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এই যে ডিএস, আমরা এটাকে বলছিলাম এটা ছিল হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো মানে ক্ষেত্রফল না অ্যাকচুয়ালি, মানে হচ্ছে যে পৃষ্ঠ জুড়ে বা যে অংশ জুড়ে আমাদের কি থাকে, চার্জ বিরাজ করে। সো এটা কিন্তু আলটিমেটলি টোয়াইসে হবে, ঠিক আছে? টোয়াইসে হবে, কারণ এই পৃষ্ঠেও চার্জ থাকবে, এর বিপরীত পৃষ্ঠেও চার্জ থাকবে, অ্যান্ড টোটাল টোয়াইসে ক্ষেত্রফল জুড়ে আমাদের টোটাল চার্জগুলো বিদ্যমান থাকবে। তাহলে আমাদের ইকুয়েশনটা ফাইনালি কী দাঁড়াচ্ছে, এপসাইলন নট ই ইন্টু টোয়াইসে, ঠিক আছে? সো এখানে তোমরা দেখতে পারতেছো ই সমান সমান কী লেখা যাচ্ছে, ই সমান সমান দেখো কিউ ডিভাইডেড বাই টোয়াইস এ, কিউ ডিভাইডেড বাই টোয়াইস এ ইন্টু 1 বাই এপসাইলন নট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে কিউ বাই এ, এখানে একটা জিনিস আছে কিউ বাই এ, ঠিক আছে? এটাকে কিন্তু আমরা কি লিখি বলো তো, এটাকে আমরা লিখি চার্জের তলমাত্রিক ঘনত্ব, বা একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে, আমরা এই রাশিটা দিয়ে কিউ বাই এর দ্বারা আমরা বিবেচনা করি। সো এইটাকে তোমার লেখা হয় সিগমা, ঠিক আছে, চার্জের তলমাত্রিক ঘনত্ব। সো তোমার কিউ বাই এর জায়গায় তোমার লিখতে হবে সিগমা। দেন ফাইনালি এখান থেকে যেটা দাঁড়াবে ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। সো এটা হচ্ছে একটা প্লেটের মানে কাইন্ড অফ প্লেট থেকে সার্টেন ডিস্টেন্সে আমাদের কাইন্ড অফ মানে তীব্রতা, মানে তড়িৎ তীব্রতা যেটাই বলো না কেন। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, যে এই যে তীব্রতাটা, সেটা কিন্তু আমাদের ডি এর উপর ডিপেন্ড করতেছে না, ঠিক আছে? এটা কিন্তু কোনো মতেই ডি এর উপর ডিপেন্ড করতেছে না, অ্যান্ড আলটিমেটলি এটাই সত্য যে আলটিমেটলি যত দূরে যাও না কেন এটা মান সেমই থাকবে, ঠিক আছে? এটার মানে কোনো চেঞ্জ হবে না, ওকে। সো প্লেট যেটা, আমরা যদি কাইন্ড অফ ইনফাইনাইট প্লেট চিন্তা করি, তাহলে হচ্ছে মানে কাইন্ড অফ অসীম প্লেট চিন্তা করি, সেই ক্ষেত্রে দেখা যায় ডিস্টেন্সটা ম্যাটার করে না। কিন্তু তোমার যদি মানে এটাকে কিন্তু আলটিমেটলি অসীম প্লেট চিন্তা করে নিয়েছি, যেটা ক্ষেত্রফল এ, ওকে। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, অনুভূমিকভাবে রাখা একটি আয়তাকার প্লেটের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 5 এবং 2 মিটার। এই প্লেটটিকে 200 কুলম্ব চার্জে চার্জিত করা হলো, প্লেটের উপর ভাসমান 5 কুলম্ব চার্জের ভর কত? এখানে দেখো একটা আয়তাকার প্লেট রাখা হয়েছে, যেটাকে 200 কুলম্ব, সো প্লাস বা মাইনাস বলে নেই, আমরা প্লাস ধরে নিব। এটা হচ্ছে আমাদের 200 কুলম্ব, ঠিক আছে? আচ্ছা, তো এটার উপরে আমাদের এটার এরিয়া কত? এরিয়া হচ্ছে আমাদের 5 গুণন 2 সমান 10 মিটার স্কোয়ার, আর এটার উপরে আমাদের বলা হয়েছে একটা 5 কুলম্বের চার্জ ভাসতেছে, ঠিক আছে? সো আমরা 5 কুলম্ব যেহেতু মানে আমরা প্লাস, এগুলোকে সব প্লাস ধরে নিব, যদি
প্লাস মাইনাস বলা না থাকে। ওকে, আচ্ছা, সো আমাদের এটার ভর কত জিজ্ঞেস করছে। ওকে, তো একটা জিনিস চিন্তা করো, এটা ভাসবে কখন, যখন হচ্ছে এটা নিচের দিকে যে পরিমাণ বল দিবে W = mg, এটাকে এটার বিপরীতে আমাদের একটা তড়িৎ বল কাজ করবে। তড়িৎ বল হচ্ছে আমাদের F সমান কি বলতো, 9 × 10⁹ ইন্টু আমাদের কি ওটা দিয়ে করতে হবে না, এই সূত্র দিয়ে কিন্তু করলে হবে না নাকি, ঠিক আছে, একটু ডজ করলাম, ঠিক আছে। তো F, ঠিক আছে, F কিভাবে পাবো, ঠিক আছে, F সমান QE, এই সূত্র দিয়ে পাইতে হবে। আর একটা আয়তাকার প্লেটের E এর মান কত হয় এটা কিন্তু আমরা জাস্ট আগের স্লাইডে দেখে আসছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা জাস্ট এফটা নির্ণয় করব। তো একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে যখন এইখানে চার্জটা ভাসমান হবে, আমাদের এই যে এফ আর ডাব্লিউ দুইটা কিন্তু সমান হইতে হবে। তো চলো আমরা কন্ডিশনটা লিখি যে QE সমান কি আমাদের mg। এক্সামে এত ছবি টবি আঁকার দরকার নেই, তুমি যদি এগুলো মেমোরির মধ্যেই ভিজুয়ালাইজ করতে পারো দেন তুমি ডিরেক্ট এটা লিখে দিতে পারবা। সো এখানে দেখো ইটাকে কি লেখা যায়, ইটাকে লেখা যায় সিগমা 2ε0, ঠিক আছে, সিগমা/2ε সমান mg। তো এখানে একটা জিনিস খেয়াল করো, সিগমা যেটা সেটা মানে হচ্ছে Q/A, ঠিক আছে, Q/A, তার মানে উপরে চলে যাচ্ছে Q²/2A∈0, এই পাশে থাকতেছে mg। ফাইনালি আমরা যেটা পাচ্ছি m সমান Q²/2AG∈0 সমান কত দাঁড়াচ্ছে। সো কিউ যেটা Q², কিউ এর ভ্যালু হচ্ছে আমাদের, আচ্ছা এখানে একটা জিনিস আমি ছোট্ট একটু ভুল করছি, যেটা হচ্ছে Q² হবে না। ওকে, সো কেন হবে না ভাইয়া, খেয়াল করো, এই যে চার্জটা, এই চার্জটা হচ্ছে এইটা, আর আমাদের এই যে ই মানে ক্ষেত্র সৃষ্টিকারী যেটা, সো এখানে যে সিগমাকে যে আমি আবার Q/A লিখবো, সেই কিউ হচ্ছে আবার সিগমা = Q/A, এই কিউ হচ্ছে গিয়ে আবার এই তলের চার্জ, দুই চার্জ কিন্তু আলাদা। তার মানে এটাকে আমাদের একটা Q1 লিখতে হবে, ঠিক আছে, আরেকটাকে লিখতে হবে Q1 Q2, ঠিক আছে। এটা যেন ভুল না হয়, আমার একটু মানে কাইন্ড অফ স্লাইড মিস্টেক হয়ে গেছিল, মানে লাস্টে এসে খেয়াল আসছে যখন আমি ডাটা বসাচ্ছিলাম, তো খেয়াল হয়ে গেলে ভালো, ঠিক আছে। আচ্ছা, 2 × A এর ভ্যালু হচ্ছে 10, G এর ভ্যালু 9.8, ε0 এর ভ্যালু তোমরা সবাই জানো 8.854 10⁻12, জানা না থাকলে অবশ্যই মনে রাখতে হবে। তো দেখো চার্জের ভরটা অবশ্যই কত আসছে, 5.76 × 10⁻11, ঠিক আছে, এত কেজি। আচ্ছা, সো আশা করি বুঝতে পারছো। এটা ভালো করে দেখি আমরা ম্যাথটা, একটু ইন্টারেস্টিং ছিল ম্যাথটা, আরও সামনে বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাথ আছে। তো এখানে দেখো আমরা এতক্ষণ লাস্ট দুইটা যে ম্যাথ করলাম, লাস্ট দুইটা ম্যাথে একটা প্লেট নিয়ে কাজ করছি, এখন হচ্ছে আমরা পাশাপাশি দুইটা প্লেট নিব, অ্যান্ড পাশাপাশি দুইটা প্লেট নিয়ে আমাদের তড়িৎ প্রাবল্য কি আসে এটা চিন্তা করতে হবে। তো একটা জিনিস চিন্তা করো, এই যে দুইটা প্লেট, এখন প্লেটটা তো পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জিত হতে পারে, মাঝে একটা ধরো চার্জ আছে বা আধান আছে, একটা কিছু একটা আছে। সো ধরো এখানে দেখো, এখানে একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে। সো পজিটিভ চার্জটা কি করবে, এইটাকে দেখো ডান দিকে বা মানে বিপরীত দিকে আর কি, বাইরের দিকে একটা তড়িৎ প্রাবল্য প্রয়োগ করবে বা তড়িৎ বল প্রয়োগ করবে, যার কারণে এটা এই দিকে সরে যাবে। আবার দেখো নেগেটিভ চার্জের কারণে মাঝে যে ধরো পজিটিভ চার্জটা ছিল সেটা কি, সেটাও একদম সেম ডিরেকশনেই বল প্রয়োগ করবে। এটা হচ্ছে আকর্ষণধর্মী, কিন্তু এটা ছিল বিকর্ষণধর্মী, বাট একটা রিজনের কারণে যেটা দুইটাই এই দিক বরাবর চলে যাচ্ছে, একই ডিরেকশন পাচ্ছে। সো আলটিমেটলি দেখো দুইটা E1 আর E2 কিন্তু সাপোর্টিভ, একটা আরেকটা ডিরেকশনে যাচ্ছে, দুইটা সাপোর্টিভ। তার মানে কি হচ্ছে, তোমার E1 এর ভ্যালু ছিল Q/2ε0, সরি Q/, না
সিগমা বাই 2 এপসাইলন নট, E2 এর ভ্যালু ছিল সিগমা বাই 2 এপসাইলন নট। আমরা এখন কি করতেছি, দুইটাকে সিম্পলি যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে সিগমা বাই এপসাইলন নট চলে আসবে, ঠিক আছে। আর কিন্তু যদি তোমার এরকম থাকতো যে দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ, অনেকের মধ্যে এই প্রশ্ন চলে আসছে আমি জানি, তো দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ হলে দেখা যেত নিট ই যেটা সেটা হলো 0 চলে আসতো, কারণ এটার ভ্যালু তোমার সিগমা বাই 2 এপসাইলন নট, এটার ভ্যালু সিগমা বাই 2 এপসাইলন নট, কিন্তু দুইটা কিন্তু পরস্পর বিপরীত, একটা দেখবে এইদিকে কাজ করবে প্রাবল্য, আরেকটা এইদিকে কাজ করবে প্রাবল্য, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা কিছু ম্যাথ করে ফেলি। এখানে দেখো কোশ্চেনটা খেয়াল করো, কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং, এখানে মানে বেশ সুন্দর করে লেখা আছে কোশ্চেনটা, আশা করি পড়লে বুঝতে পারবা। একটি সমান্তরাল পাঠধারকে, আচ্ছা সমান্তরাল পাঠধারক মানে কি, সিম্পলি দেখো মানে কোশ্চেনটা পড়লে হয়তো বা শুরুতে মনে হবে আল্লাহ এটা মনে হয় ধারকের কথা বলছে, বাট একটু মানে জিনিস খেয়াল করো যে ছবিটা যদি আমি না আঁকতাম তাহলে কিন্তু তোমার কাছে বুঝতে সমস্যা হতো। ছবিটা তোমাদের বোঝার জন্য এঁকে দিছি, ছবিটা দেখার পর কিন্তু তুমি বুঝতেছো যে একটা এখানে কিন্তু আলটিমেটলি পাশাপাশি দুইটা প্লেটের কথা বলছে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ধারকের কথা বলে না, এটা অ্যাকচুয়ালি ধারকের ম্যাথও না, ওকে। মানে পাঠধারকের প্লেটে চার্জের তলমাত্রিক ঘনত্ব 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে একটু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার না, এটা হচ্ছে কুলম পার মিটার স্কোয়ার, ঠিক আছে। যেহেতু চার্জের তলমাত্রিক ঘনত্ব মানে কিউ বাই এ এর কথা বলছে, ঠিক আছে, সিগমা বাই কুলম পার মিটার স্কোয়ার। প্লেট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 12 সেন্টিমিটার, এই যে দেখো প্লেট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। ধারকের মাঝ বরাবর ছুঁড়ে দেওয়া ইলেকট্রন কত সময় পরে যে কোনো একটি প্লেটকে ছুঁয়ে দিবে, মহাকর্ষ বলকে উপেক্ষা করতে বলছে। সো প্লেটের দেখো আমাদের কি করছে, মাঝ বরাবর দুইটা প্লেটের মাঝ বরাবর একটা ইলেকট্রনকে আমি ছেড়ে দিচ্ছি, মানে কোনো বেগের কথা বলে নাই, কিছু বলে নাই, ইলেকট্রন ছুঁড়ে দেওয়া হলো, আচ্ছা বরাবর ছুঁড়ে দেওয়া ইলেকট্রন কত সময় পরে যে কোনো একটি প্লেটকে ছুঁয়ে দিবে, মহাকর্ষ বলকে উপেক্ষা করতে বলছে। এই কথাটা ইম্পর্ট্যান্ট, মহাকর্ষ বলকে আমাদের উপেক্ষা করতে বলছে, ওকে। আচ্ছা তো একটা জিনিস দেখো, ফার্স্ট অফ অল এখানে দুইটা কেস হইতে পারে। দুইটা কেস কি, যে ইলেকট্রনটা কোনো বেগ নিয়ে গেছে আর ইলেকট্রনটা কোনো বেগ নিয়ে আসে নাই, ঠিক আছে। তো দেখো একটা কিন্তু বলছে ইলেকট্রন ছুঁড়ে দেওয়া হয়েছে, ওকে, ইলেকট্রন কি করা হয়েছে, ছুঁড়ে দেওয়া হয়েছে। সো এখানে তাহলে ম্যাথটা কীভাবে করব, ওকে। ফার্স্ট অফ অল বুঝছো যে এখানে মানে ই এর মান কীভাবে নির্ণয় করতে, এটা আমরা শিখাই দিতে হবে না। তোমরা যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, মানে অ্যাটলিস্ট মোটামুটি ভালো স্টুডেন্ট, তারাও বুঝতেছো যে এখানে ই এর মানটা জাস্ট এই সূত্র দিয়ে বের করতে হবে, সব কিছু দিয়ে দিছে, ঠিক আছে। ই থেকে আমরা চাইলে এফ এর মানও বের করতে পারি, যে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কী পরিমাণ বল পাবে। এখন কথা হচ্ছে যে এই পার থেকে এই পারে যেতে কেমন সময় লাগবে, এই পার থেকে এইখানে যেতে, মনে করি ইলেকট্রনটা তো আর নেগেটিভে যাবে না, পজিটিভের মধ্যেই যাবে, যেতে কি পরিমাণ সময় লাগবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো একটু চিন্তা করে বের করি সবাই। আচ্ছা সো ধরে নেই যে ইলেকট্রনটা যেহেতু ছুঁড়ে দেওয়ার কথা বলছে, তার মানে ইলেকট্রনটার বেগ আছে, ঠিক আছে। সো দেখো ইলেকট্রনটাকে যদি আমি এই বরাবর যাচ্ছে বলে চিন্তা করি, তো দিস ইজ ভিএক্স, দিস ইজ ভিওয়াই, ঠিক আছে। সো মানে এক্স অক্ষ বরাবর যে বেগটা, সেই বেগটা হচ্ছে আদি বেগ, ঠিক আছে। সো ভিএক্স যেটা হচ্ছে আদি বেগের সমান ধরবো, সেটা হচ্ছে অলমোস্ট ইলেকট্রনের বেগটাকে আমরা নর্মালি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ধরে থাকি, ঠিক আছে। আচ্ছা আলটিমেটলি জানো এটা ধরা না ধরা একই কথা, তাও অনেকে কোশ্চেন করবে যে ভাইয়া ইলেকট্রনটার তো আদিবেগ ছিল, ঠিক আছে, আপনি ধরেন নাই কেন, ওকে। একটু পরেই দেখবা যে কেন আলটিমেটলি এটা ম্যাটার করে নাই, আমি কেন এই কথা বললাম। আচ্ছা দেখো কিন্তু ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত, ভি নট ওয়াই যদি চিন্তা করি, ভি নট ওয়াই সেটা হচ্ছে আলটিমেটলি 0 মিটার পার সেকেন্ড। এখন বলো তো যে এই ইলেকট্রনটার উপর বল কত, এটা কিভাবে নির্ণয় করব, ইলেকট্রনের উপর বল, ঠিক আছে, ইলেকট্রনের উপর বল সেটা কিভাবে নির্ণয় করব, সেটা নির্ণয় করব এভাবে যে ইলেকট্রনের উপর কি পরিমাণ বল কাজ করবে, সেটা হচ্ছে দেখো আমাদের F = QE, অথবা তুমি কিউ না লিখে EE লিখতে পারো, ঠিক আছে। এখানে কিউটা কিন্তু ইলেকট্রনের চার্জই, সো তুমি এখানে ইলেকট্রন লিখতে পারো, যে ইলেকট্রনের যে চার্জ সেটাকে এভাবে লিখে দিতে পারো, ঠিক আছে। একটু অন্য পেন ইউজ করলাম যাতে হচ্ছে তোমাদের মানে বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা ওকে, আচ্ছা তো এফ এর মানটা কত, ইলেকট্রনের চার্জ কত 1.6 × 10⁻⁹, আর ই এর ভ্যালুটা কত
যেহেতু দুইটা প্লেটের কথা বলছে, পাশাপাশি দুইটা প্লেট, সিগমা বাই 2 এপসাইলন নটের বদলে সিগমা বাই আমরা জাস্ট এপসাইলন লিখবো, এপসাইলন নট, জাস্ট 2টা বাদ যাবে। ঠিক আছে, এখানে সিগমার ভ্যালু কত কোশ্চেনে দেখো দিয়ে দিছে 10 কুলম্ব পার মিটার স্কোয়ার, 10 কুলম্ব পার মিটার স্কোয়ার, সিগমা ইকুয়ালস টু 10 cm ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা তো ফাইনালি কত দাঁড়াচ্ছে? ঠিক আছে, সো এফ এর ভ্যালুটা দেখলাম যে অ্যাকচুয়ালি তোমার এই ইলেকট্রনটার উপর এই দিক বরাবর কি পরিমাণ বল কাজ করবে সেটা আমরা বের করে ফেললাম। ওকে, আচ্ছা তো এখন দেখো এই পরিমাণ বল কাজ করার ফলে এই যে ইলেকট্রনের মধ্যে কি পরিমাণ ত্বরণ জেনারেট হবে এটা একটু চিন্তা করতে হবে। সো আমরা জানি বল, ঠিক আছে, তো বল আর ত্বরণের সম্পর্ক এই জগতে একটাই আছে। জগতে বলের যত সূত্রই থাকুক না কেন, এফ ইকুয়ালস টু কিউ, এফ ইকুয়ালস টু হ্যান ত্যান, ঠিক আছে, যত সূত্রই থাকুক না কেন, বল এফ আর ত্বরণ যেটা হচ্ছে এফ আর এ, এটা আমাদের একটা সূত্রেই বিদ্যমান, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, এফ ইকুয়ালস টু এম এ। এখান থেকে আমরা এ বের করতে পারি, এ সমান সমান এফ বাই এম। এফ এর ভ্যালুটা দেখো অলরেডি আমরা বের করে ফেলছি, তোমার 180.71 ইন্টু 10⁻⁻⁹ আর এম এর ভ্যালুটা হচ্ছে ইলেকট্রনের ভর, যেটার ভ্যালু হচ্ছে 9.11 ইন্টু 10⁻31। ঠিক আছে, 10⁻31 সমান সমান হচ্ছে 1.98 ইন্টু 10⁻23 মিটার পার সেকেন্ড। কি হিউজ লেভেলের একটা ত্বরণ পাইছে দেখছো। সো 10⁻23 রেঞ্জের একটা ত্বরণ পাইছে। আচ্ছা, তো এখন বলছে আমাদের কত সময় পরে এটি প্লেটটিকে ছড়িয়ে দেবে। দেখো ইলেকট্রনটা কিন্তু আমাদের কোশ্চেন অনুযায়ী একদম মাঝ বরাবর দিয়ে যাচ্ছে, তার মানে ফুল ডিস্টেন্সটা যদি 12 সেন্টিমিটার হয়, মাঝের ডিস্টেন্সটা কত হবে? মাঝের ডিস্টেন্স দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হবে 6 সেন্টিমিটার। তার মানে 6 সেন্টিমিটার মানে হচ্ছে কত? 0.06 মিটার। সো এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের অতিক্রম করতে হবে। সো এই ডিস্টেন্সটা অতিক্রম করতে এখন কেমন টাইম লাগবে খেয়াল করো। আমাদের এই যে ডিস্টেন্সটা 6 সেন্টিমিটার, এটা কিন্তু লম্বালম্বি ডিস্টেন্স। এখানে আমরা মানে কাইন্ড অফ এখানে যদি আমরা অতিক্রম করতে চাই 6 সেন্টিমিটারটাকে, তাহলে আমাদের অবশ্যই যত বেগ যত ত্বরণ আছে সবগুলার উলম্ব উপাংশ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সো বেগের উলম্ব উপাংশ কোনটা? ভিওয়াই। ত্বরণের মানে বেগের অনুভূমিক উপাংশ হচ্ছে ভিএক্স, অনুভূমিক কোন উপাংশ আমার কাজে লাগবে না। বুঝাতে পারছি? আচ্ছা, তো ভিওয়াইটা হচ্ছে আমাদের আদিবেগ অ্যান্ড এটা হচ্ছে আমাদের ত্বরণ। ঠিক আছে, সো আমরা আদিবেগ বের করে ফেলছি, খেয়াল করো, আমরা কিন্তু আদিবেগ বের করে ফেলছি, ত্বরণ বের করে ফেলছি। ঠিক আছে, আমাদের জাস্ট টাইমটা বের করতে হবে। আমাদের কাছে ডিস্টেন্সও দিয়ে দিছে, ডিস্টেন্স হচ্ছে 0.06 মিটার, এটাও আমাদের কাছে দিয়ে দিছে। আমাদের কি বের করতে হবে? টাইম। কোন সূত্র থেকে বের করব? এস ইকুয়ালস টু ভি নট ওয়াই টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে যদি আমরা ভ্যালু যদি বসিয়ে এই ইকুয়েশনটাকে যদি আমরা মডিফাই করি তাহলে কেমন আসে চলো একটু দেখে ফেলি। যে তোমার এইটা আগে লিখি, ঠিক আছে, কারণ এইটার ঘাত হচ্ছে 2। দেখো ইকুয়েশনটাকে কি করব, আমি শাফল করব। এইটাকে আমি সবার আগে রাখবো, এরপর এটাকে রাখবো, এরপর এটাকে রেখে ইকুয়ালস টু 0 এই ফরম্যাটে নিয়ে আসবো। আশা করি বুঝতে পারছো, এতটুকু বুঝতে পারা উচিত। 0.5 এ এর ভ্যালু হচ্ছে 1.98 10⁻23 সমান সমান 9.9 ইন্টু 10⁻22 টি স্কোয়ার। ঠিক আছে, টি এর দ্বিঘাত সমীকরণ আনতেছি আর কি। ঠিক আছে, ভি নট ওয়াই যেটা, সেটার ভ্যালু হচ্ছে 0। হ্যাঁ, ভি নট ওয়াই সেটার ভ্যালু হচ্ছে আলটিমেটলি 0। এটা কোনো কাজেই লাগতেছে না। ঠিক আছে, সো আলটিমেটলি ধরো যেহেতু এটা আলটিমেটলি একটা আইডিয়াল দ্বিঘাত সমীকরণ না, আমরা এভাবে দরকার নেই যে দ্বিঘাত সমীকরণ ফরম্যাটে আনার দরকার নেই। যেহেতু ভি নট ওয়াইটা 0, আমি এটা খেয়াল করতেছি না, আমি ভাবতেছিলাম ভ্যালু আছে। ঠিক আছে, সো এটার দরকার নেই। সো হাফ এ টি স্কোয়ার সমান সমান এস, এভাবে আমরা লিখবো। এস এর ভ্যালুটা হচ্ছে 0.06।
সো টি এর ভ্যালুটা দেখো এখান থেকে যদি আমরা রুট করি, রুট করে অ্যান্ড যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে চলে আসবে 7.785 ইন্টু 10⁻⁻13 সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। সো ম্যাথটা একটু ভালো করে দেখে ফেলো, ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল, খুব বেশি কঠিন না বাট একটু ক্যালকুলেটিভ, ঠিক আছে, মানে একটু ক্যালকুলেশন হেভি একটা ম্যাথ, বাট এতটাও ডিফিকাল্ট না। তো পরের পেজে দেখো আমাদের ফাঁপাগুলোকে সূত্র দিয়ে দিচ্ছে, ফাঁপাগুলোকে বিভব অ্যান্ড প্রাবল্য, ফাঁপাগুলোকে যদি কেন্দ্র এটা হয় মানে গোলকটার ভিতরে কোনো ভর নাই, ঠিক আছে, তো ব্যাসার্ধ হচ্ছে আর, আর কেন্দ্র থেকে যে একটা যেই বিন্দুতে আমরা বিভব প্রাবল্য নির্ণয় করব সেটার ডিস্টেন্স স্মল আর। এখন স্মল আরটা ভিতরেও হতে পারে বাইরেও হতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আর এটা যদি আমরা করি তাহলে দেখো আলটিমেটলি ভি সমান এটা, ই সমান এটা, ঠিক আছে। এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করতেছে দেখো আমাদের কিসের উপর, যে ব্যাসার্ধটার উপর, ঠিক আছে, কি ডিস্টেন্স আছে এটার উপর ডিপেন্ড করতেছে না। অ্যান্ড সেম গোস ফর নিরেট গোলক। তো এখানে দেখো কাইন্ড অফ, আচ্ছা এটা দরকার নেই, ডাইপোল। নেক্সট যে আমরা টপিক পড়বো সেটার নাম হচ্ছে ডাইপোল। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটা একটু বোঝা দরকার। আচ্ছা এখানে দেখো ডাইপোলটা কি জিনিস, ডাইপোলটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা ডিস্টেন্সে, যদিও এখানে টোয়াইসের লেখা, মানে এটা বুঝতে হবে এটা খুবই একটা ক্ষুদ্র ডিস্টেন্স, ক্ষুদ্র ডিস্টেন্সে একটা পজিটিভ চার্জ থাকবে এবং সেম মানের একটা নেগেটিভ চার্জ থাকবে, ঠিক আছে। সো এই যে ক্ষুদ্র ডিস্টেন্স সেটাকে অ্যাকচুয়ালি মানে ডিস্টেন্সটাকে এল না লিখে টোয়াইসের লেখা হয়, এটা হচ্ছে পাঠ্যপুস্তকের ভাষা, ঠিক আছে, পাঠ্যপুস্তকের ভাষা। অ্যান্ড এটা হচ্ছে কনভেনশন ফলো করতে হবে, মধ্যবর্তী ডিস্টেন্সটাকে এল না লিখে মধ্যবর্তী ডিস্টেন্সটাকে টোয়াইসের লেখা হয়। যদি দুইটা মনে করো যে কাইন্ড অফ 1 সেন্টিমিটার দূরত্বে আছে, তাহলে টোয়াইস এল সমান 1 সেন্টিমিটার। কেউ কিন্তু এল সমান 1 সেন্টিমিটার লিখে আবার 2L সমান 2 সেন্টিমিটার বসে এখানে বসানো না, 2L মানেই হচ্ছে দুইটার মধ্যবর্তী দূরত্ব। এটা একটু মানে কাইন্ড অফ বই পুস্তকে এইভাবে লেখা, সো সব বই এইভাবে লেখা, অ্যান্ড হচ্ছে হায়ার লেভেলে যে বইগুলা সেখানেও এইভাবে লেখা, সুতরাং এটার বাইরে যাওয়াটা উচিত না, ঠিক আছে। কেউ নিজের মতো করে সূত্র বানায় না, সূত্র এটাই, অ্যান্ড সূত্রগুলা দিয়ে এটাই বোঝায়, ঠিক আছে। এখানে দুইটা জাস্ট একটু এক্সট্রা চলে আসছে, এটা বুঝে নিতে হবে, ম্যাথ করার সময় এটা সতর্ক থাকতে হবে। আর ডাইপোল ভ্রামকের দিক হচ্ছে -q থেকে +q এর দিকে। সো দ্বিপোল যে কাইন্ড অফ মোমেন্ট সেটার ভ্যালু হচ্ছে, ভ্রামক মিন্স হচ্ছে মোমেন্ট, মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে একটা ইন্টারনাল যে একটা টর্ক থাকে সেটা। সো এটা হচ্ছে এইখান থেকে এইদিকে দেখো সাইনটা দেওয়া আছে। আচ্ছা সো ডাইপোল দিয়ে অনেকে হচ্ছে বুঝে না যে ডাইপোল জিনিসটা কি। একটা জিনিস চিন্তা করো, চুম্বক চিন্তা করো, ঠিক আছে। চুম্বক কি একটা খণ্ড থাকে, ঠিক আছে, একটা খণ্ড থাকে যেটা সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে, এক প্রান্তে উত্তর মেরু থাকে আর এক প্রান্তে দক্ষিণ মেরু থাকে, ঠিক আছে, একটা খণ্ড, তাই না। এখন চুম্বক দিয়ে কিন্তু তুমি অনেক এক্সপেরিমেন্ট করতে পারবে। দেখো চুম্বকটাকে যদি তুমি কাইন্ড অফ একটু ঘুরে দাও, ঠিক আছে, একটু ঘুরে দাও, কীভাবে ঠাস করে আবার এভাবে ঘুরে উত্তর দক্ষিণে চলে আসবে। ডাইপোলটাকে তুমি অনেকটা ওই রকম কম্পেয়ার করতে পারো, যদিও এটা কোনো চুম্বক না, আমি বলতেছি যদিও এটা কোনো চুম্বক না, বাট চুম্বকের মতো অনেকটা, এটা কোনো চুম্বক ধর্ম থাকতেও পারে নাও থাকতে পারে। দেখো এখানে অলওয়েজ একটা পজিটিভ প্রান্ত থাকবে, একটা নেগেটিভ প্রান্ত থাকবে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স বজায় থাকবে। মনে করো তুমি এখানে একটা বড় একটা পজিটিভ চার্জ, এখানে একটা ভুল লিখছি, ধরো এখানে একটা বড় নেগেটিভ চার্জ আর এখানে একটা বড় পজিটিভ চার্জ দিয়ে রাখছো, ঠিক আছে। তখন দেখা যাবে এই যে দণ্ডটা সবসময় প্লাস প্রান্তটা মাইনাসের দিকে, মাইনাস প্রান্তটা প্লাসের দিকে মুখ করে থাকবে। চুম্বকের মতো তুমি যদি এটাকে সামান্য একটু ঘুরে দাও, ঠাস করে দেখা যাবে আবার দ্রুত আবার এই পজিশনে ফেরত আসবে। বুঝতে পারছি। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা মানে ডাইপোল মোমেন্ট, এটাকে একটা চুম্বকের সাথে কম্পেয়ার করতে পারো। চুম্বক যেমন উত্তর দক্ষিণ, এখানে হচ্ছে প্লাস মাইনাস, ওকে। আচ্ছা তো চলো আমরা কিছু ম্যাথ করি। তো এখানে দেখো একটা সমবাহু ত্রিভুজের কথা বলা আছে। একটি সমবাহু ত্রিভুজের
তিন কোণায় যথাক্রমে +1 +2 এবং -2 +1 +1 এবং -2 দুইটা 1 একটা -2 চার্জ স্থাপন করা হলো। আমাদের জিজ্ঞেস করা হয়েছে দ্বিমেরু ভ্রামক কত হবে। এখানে বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। সো কোশ্চেনটা একটু উইয়ার্ড না, যে আমরা তো ডাইপোল মোমেন্ট যেটা দেখছিলাম, ডাইপোল মোমেন্ট এতক্ষণ যেটা পড়লাম যে সেটা কিন্তু অ্যাকচুয়ালি দুইটা চার্জের জন্য, আবার দুইটা চার্জের ভ্যালু কি সেম হইতে হবে এবং বিপরীত চার্জ যুক্ত হইতে হবে। একটা যদি 1 কুলম্ব হয় আরেকটাকে অবশ্যই -1 কুলম্ব হইতে হবে, একটা যদি 2 কুলম্ব হয় আরেকটাকে -2 কুলম্ব হইতে হবে। তো দেখো এখানে কি আছে, দুইটা 1 কুলম্ব আছে ভালো কথা, বাট দুইটার আগে কি পজিটিভ চার্জ, নেগেটিভ নাই, ঠিক আছে। আবার দেখো এখানে ভিন্ন মানের আরেকটা চার্জ দিয়ে রাখছে নেগেটিভ। সো কাইন্ড অফ উইয়ার্ড কোশ্চেন, ঠিক আছে। সো আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে। আচ্ছা, সো পরের কোশ্চেনটায় যাই পরে, আগে হচ্ছে আমরা এটা সলভ করি। একটা কোশ্চেন যেহেতু আমাদের জানতে চাইছে দ্বিপোল ভ্রামক কত, এটাকে নির্ণয় করি, ঠিক আছে। খেয়াল করো, এই যে -2 কুলম্ব, এটা অ্যাকচুয়ালি বলো তো, আমি যদি একটা বিন্দু চার্জ চিন্তা করি, এখানে -1 কুলম্ব আর দুইটা -1 কুলম্বের সমষ্টি না বলো তো? এইখানে যদি যে -2 কুলম্বটা সেটা দুইটা -1 কুলম্বের সমষ্টি না? দুইটা -1 কুলম্বের কিন্তু সমষ্টি, মাথায় রাখতে হবে। তার মানে কি বলতো, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা চার্জ মিলে একটা ডাইপোল মোমেন্ট সৃষ্টি করবে, আর এই দুইটা চার্জ মিলে আরেকটা ডাইপোল মোমেন্ট সৃষ্টি করবে। ওকে, সো আমরা যেটা করব, দেখো ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোনটা বলছি, মাইনাস থেকে প্লাসের দিকে। সো এটাকে যদি আমি P1 ধরি, সমবাহু ত্রিভুজের এই বাহু বরাবর একটা ডাইপোল মোমেন্ট কাজ করবে, আর এই বাহু বরাবর আরেকটা ডাইপোল মোমেন্ট কাজ করবে, ঠিক আছে। সো দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওকে, সো এই দুইটা ডাইপোল মোমেন্ট যে কাজ করতেছে, এই দেখো এইটা আর এটার মধ্যে কিন্তু আবার কোনো ডাইপোল মোমেন্ট নাই। সো দুইটার লব্ধি যেটা P, এটাই হবে আমাদের এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে। এই দুইটার লব্ধি P1 P2 লব্ধি। আচ্ছা, সো P1 কত চলো নির্ণয় করি। P1 কত চলো নির্ণয় করি। P1 হচ্ছে Q ইন্টু টুয়াইস L, ঠিক আছে, Q ইন্টু টুয়াইস L। সো দেখো এখানে Q কত, আলটিমেটলি 1 কুলম্ব, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। অবশ্যই আমাদেরকে ইয়াতে নিয়ে লিখতে হবে, মানে SI ইউনিটে 2 × 10⁻²। সো P1 এর ভ্যালু আসলো 2 × 10⁻²। খেয়াল করো, তুমি যদি P2 এর ভ্যালু নির্ণয় করো, এটার ভ্যালুও তোমার 2 × 10⁻²ই আসবে। একক হচ্ছে কুলম্ব মিটার। P1 অ্যান্ড P2। ওকে, আচ্ছা, সো এখন আমাদের P কিভাবে নির্ণয় করব। P হচ্ছে √ওভার P1² প্লাস P2² প্লাস 2P1 P2 cos কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, সমান সমান কত চলে আসে, আচ্ছা। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের কি এই দ্বিমেরু ভ্রামক, যেটা ত্রিভুজের দ্বিমেরু ভ্রামক চলে আসছে সেটা। ওকে, আচ্ছা, এটা খেয়াল করো। এখন ওই ত্রিভুজকে 10 নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে, কি বলছি, ওই ত্রিভুজটাকে আমি 10 নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি, ঠিক আছে। সো এই যে ত্রিভুজটা, সোজা কথা কি, ত্রিভুজ তো আর এই ক্ষেত্রে না, মানে এটা তো আর অ্যাকচুয়ালি ত্রিভুজ না, মানে ত্রিভুজটা হচ্ছে একটা কাইন্ড অফ তোমাদের আই ওয়াশ। এখানে মানে আমি বলতেছি যে এই দ্বিমেরু ভ্রামকটাকে নিয়ে, আমাদের কাজ তো দ্বিমেরু ভ্রামক নিয়ে, ত্রিভুজ তো একটা উদয় বানাইছি আমরা, ঠিক আছে। এই দ্বিমেরু ভ্রামকটাকে নিয়ে আমরা কি করছি, একটা তোমার তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি, যখন দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। সো দেখো এই যে দ্বিমেরু ভ্রামক, আমাদের কিন্তু P1 P2 দেওয়ার কাজ নাই, আমরা এখন কাজ হচ্ছে আমাদের P নিয়ে, ঠিক আছে। সো মনে করো Pটা হচ্ছে এইভাবে আমরা রাখছি, অ্যান্ড Eটা এটার সাথে ধরো 30 ডিগ্রি কোণ করে কাজ করতেছিল, 30 ডিগ্রি কোণ করে কাজ করতেছিল। ওকে, আচ্ছা, এরকম যদি হয় তাহলে টর্ক কত, টাও এর মান কত।
ঠিক আছে। একটা জিনিস দেখো, এই যে আমাদের এখানে মানে এই ম্যাথটা করার জন্যই আমরা সেকেন্ড ম্যাথটা করার জন্য আমরা হচ্ছে পরের পেজটা সূত্র লিখছি। দেখো এই যে যদি একটা দ্বিমেরু ভ্রামক হয় এদিকে, এই যে দেখো একটা ডাইপোল মোমেন্ট আঁকা হয়েছে এখানে, ডাইপোল মোমেন্ট আঁকি নাই, ডাইপোল আঁকছি, ঠিক আছে। ডাইপোল মোমেন্ট তো আর আঁকা যায় না, ডাইপোল আঁকছি। এই ডাইপোলের সাথে দেখো ই কাজ করতেছিল, ঠিক আছে। এই যে দেখো ই কাজ করতেছিল, এই বরাবর একটা কোণ করে থিটা কোণ করে কাজ করতেছিল, ঠিক আছে। যে এফটা হচ্ছে কিউ ই এরকম, ওকে। আচ্ছা, সো এরকম যদি হয় তাহলে দেখো আমাদের টাও কত, টাও হচ্ছে পিই সাইন থিটা অথবা পিই ইন্টু 1 মাইনাস কস থিটা। আচ্ছা, এটা একটু দাঁড়াও, পিই সাইন থিটা কিউ ইন্টু, আচ্ছা মানে ফার্স্ট অফ অল একটু বলি, দেখো এই যে আমাদের সেটা কিন্তু কি করবে, প্লাসের উপর একটা ইফেক্ট রাখবে, মাইনাসের উপর একটা ইফেক্ট রাখবে। সো প্লাসকে কি করবে, সে বিপরীত দিকে বিকৃত করবে, ওই দিকে সরায় দিবে, মাইনাসটাকে এই দিকে সরায় দিবে, ঠিক আছে। আর তাহলে কি হবে, দেখো সাইন থিটাটা উপরের দিকে যাবে আর এই দিকে সাইন থিটার নিচের দিকে যাবে। তার মানে আলটিমেটলি এই দুইটা তুমি যদি যোগ করো তাহলে টর্ক হবে কিউ ই সাইন থিটা প্লাস কিউ ই সাইন থিটা, মানে 2 কিউ ই সাইন থিটা, ঠিক আছে। 2 কিউ ই সাইন থিটা, এটা হচ্ছে বলের মান, সরি এটা টর্ক না, এটা হচ্ছে টোটাল বলের মান, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল বলের মান, এই যে দেখো এফ, তাই না, এফ, এটা এই এফ এর একটা উপাংশ এইদিকে আর একটা উপাংশ এইদিকে। এখন কথা হচ্ছে টর্ক কি, টাও ইকুয়ালস টু কি বলতো, এফ ইন্টু এল, ঠিক আছে। দেখো দুইটা বল পাশাপাশি কাজ করতেছে, এটা অ্যাকচুয়ালি কি, এই টর্কটা একটা স্পেশাল নাম আছে, বলতো কি, মোমেন্ট, ঠিক আছে। একটা দণ্ড, সেটার মনে করো দুই দিক দিয়ে একটা এফ বল প্রয়োগ করছি, ঠিক আছে। দুইটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল। আমার হাই ভোল্টেজ ম্যাথ করছে, যারা নিউটনীয় বলবিদ্যাটা ক্লাসটা করছো তারা কিন্তু এটা বুঝতেছো ভালো করে যে মোমেন্ট কি জিনিস, আমি সেখানে পড়াইছি, ঠিক আছে। দুইটা এফ যদি যখন বিপরীত দিকে কাজ করবে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যখন এল থাকবে, তখন আমরা টর্ক লিখতে পারবো টাও সমান সমান এফ এল, মাথায় রাখবা। আমরা কিন্তু নর্মালি জেনারেলি যেটা চিন্তা করি, এটা একটা মনে করো ক্রিয়াবিন্দু থাকে, এই জায়গায় একটা বল প্রয়োগ করছি এফ, ক্রিয়াবিন্দু থেকে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, টাও সমান সমান এফ আর বলি, বাট এটা কিন্তু একটা বিশেষ টাইপের টর্ক, ঠিক আছে। এটার নাম হচ্ছে মোমেন্ট। সো এই যে টর্ক সমান সমান কি, এফ এল মানে হচ্ছে কিউ, মানে 2 কিউ এল ই সাইন থিটা। সো দেখো এই যে এই জিনিসটার মান কিন্তু পি, সো আলটিমেটলি কি আসলো, পিই সাইন থিটা, ঠিক আছে, পিই সাইন থিটা। এখান থেকে কিন্তু আসছে পিই সাইন থিটা, বাট এই সূত্রটা কেন আসছে, ওয়েট, এখান থেকে এই সূত্রটার কনভার্সনটা একটু দাঁড়াও, আমি ওয়েট একটু বের করতেছি। কস থিটার উপাংশটা তো আলটিমেটলি থাকবে না। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি খেয়াল করো, আমরা যদি এইভাবে লিখি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা ইউজ না করা বেটার। এটা আমি একটু বলি, বেসিকটা বলি, বুঝতে পারছি। তোমার হচ্ছে পিই যেটা, এটাকে যদি আমরা একটা ভেক্টর ফরম্যাটে লিখি, টর্ক আর যাই হোক এটা তো একটা ভেক্টর, তাই না। সো আমরা যদি এই যে পিই মনে করো টর্ক নিয়ে বলতেছি, ঠিক আছে, মানে যদি আমি এখনো টর্ক পাই নাই, পিই ভেক্টর নিয়ে বলতেছি, ঠিক আছে, মনে করো আচ্ছা এরকম একটা, এটা কথার কথা একটা ভেক্টর। তো সাইন থিটা যেটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা উপাংশ, কস থিটা যেটা এটা কিন্তু আরেকটা উপাংশ, পিই সাইন থিটা, ধরো এইটা একটা ভেক্টর, আর হচ্ছে পিই কস থিটা একটা ভেক্টর, বুঝতে পারছো। আচ্ছা, তো আমাদের মানে অ্যান্সারটা কি, আমাদের টর্ক কোনটা, টর্ক কিন্তু হচ্ছে সাইন থিটাটা, মানে হচ্ছে এইটা। সো সাইন থিটাটা সমান সমান কি লেখা যায় বলো তো, পিই সাইন থিটা সমান সমান এটা লেখা যায় না, পিই মাইনাস পিই কস থিটা, এটা কিন্তু লেখা যায়। সো এখান থেকে পিটা কমন নিয়ে 1 মাইনাস কস থিটা তুমি বানিয়ে দিতে পারো, ঠিক আছে। সো এটা একটা ওয়ে, বাট আমি এটা একটু সাজেস্ট করবো না, কারণ এটা একটু ক্যালকুলেশনে জটিলতা হওয়ার সম্ভাবনা আছে। যেটা ইউজ করবা সবসময় এই ইকুয়েশনটা ইউজ করবা। তো এই কোয়েশনটা যদি ইউজ করো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে বলো তো, যে এখানে আমাদের এই যে যেটা আমাদের টর্ক টাও সমান সমান পিই
সাইন 30 ডিগ্রি। পি এর ভ্যালু আমরা জানি, পি এর ভ্যালু হচ্ছে এটা, ই এর ভ্যালু দেখো কোশ্চেনে দিয়ে দিচ্ছে। অ্যান্ড এখন হচ্ছে আমরা অ্যান্সার নির্ণয় করব। আশা করি বুঝতে পারছো। সো এই ম্যাথটা একটু ভালো করে দেখো, যথেষ্ট কিন্তু ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। সো এটা যদি হয়ে যায় আমরা পরবর্তীতে যাই। সো দেখো এইটা আরেকটু ইন্টারেস্টিং, মানে অলমোস্ট একই ধাঁচের একটা ম্যাথ, বাট একটু কাইন্ড অফ টুইস্ট আছে। তোমরা ট্রাই করতে পারো নিজে চাইলে, ভিডিওটা পজ করে একটু ট্রাই করতে পারো, চেষ্টা করলে পারবা। বাট এখানে একটা টুইস্ট আছে যেটা নিয়ে আমি একটু কথা বলবো। আচ্ছা, তো দেখো ত্রিভুজটিকে 50 নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করায় যদি 10 ডিগ্রি ঘুরে তাহলে কৃত কাজ কত হবে? আচ্ছা, তো আমরা কি করছি, 10 নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি। আচ্ছা, ই এর ভ্যালু দিয়ে দিচ্ছে এবং বলে দিচ্ছে 60 ডিগ্রি ঘুরছে, কৃত কাজ কত? আমাদের কিন্তু এই ত্রিভুজটার কথাই বলছে, ঠিক আছে, এই ত্রিভুজটার কথাই বলছে। আচ্ছা, তো দেখো এই ত্রিভুজে আমরা কিন্তু অলরেডি টর্ক পাইছি কিনা, ঠিক আছে। খেয়াল করো এইখানে আরেকটা ডিগ্রির কথা বলছে। অনেক স্টুডেন্ট যারা একটু মনে হয় মানে একটু কাইন্ড অফ হয়তো বা কনসেপ্টে একটু ঝামেলা আছে, প্র্যাকটিস কম আছে, আমি মানে এটাকে খারাপ চোখে দেখতেছি না, থাকতেই পারে। তুমি এই ক্লাসটা দেখতেছো এটাই অনেক বড় কথা, ঠিক আছে, মানে এই ক্লাসটা দেখতেছো মানে তোমার আগ্রহ আছে, ঠিক আছে। তো মানে একটু কম পারো, এটাতে কিছু আসে যায় না। আমি মোটামুটি শিওর অনেক স্টুডেন্ট, আবার অনেকে হয়তো ধরতেও পারছো যে তোমার একটু আগে একটা সূত্র দেখলাম, টাউ সমান সমান পিই সাইন থিটা। অনেকে কনফিউজড যে এই থিটাটা কেন দিল, কারণ আগে তো আমরা অলরেডি টর্ক বের করে আসছি, ঠিক আছে। অনেকে হচ্ছে কনফিউজ যে এই থিটাটা হয়তো বা 60 ডিগ্রি দিয়ে আমাদের টর্কটা বের করতে হবে, এরপর অন্য কিছু করতে হবে, ঠিক আছে। কথা হচ্ছে ভাইয়া না, ঠিক আছে, দুই জিনিস। একটা হচ্ছে তোমার পি এই দিক বরাবর কাজ করতেছে, ই এই দিক বরাবর কাজ করতেছে, দুইটার মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ, এইটাই ছিল, ঠিক আছে। এইটা যখন কাজ করছে, ঠিক আছে, তখন কি হবে, লম্ব দিকে এই যে পিটা 60 ডিগ্রি ঘুরবে, পিটা কি করবে 60 ডিগ্রি ঘুরবে, 60 ডিগ্রি। এইটা আর এটা সেম না, একটা হচ্ছে ক্রিয়া মানে ই এর তোমার ক্রিয়া বিন্দু বা ক্রিয়ার কোণ, আরেকটা হচ্ছে পি এর ঘূর্ণন কোণ, দুইটা কিন্তু সেম না। এটা হচ্ছে ঘূর্ণন কোণ, ঠিক আছে। এই থিটার কাজ ভিন্ন, এটা হচ্ছে আমাদের কৃত কাজ বের করতে লাগবে। ভাইয়া কৃত কাজের সূত্র কি? W = Fs, তাই না, বা Fs cos থিটা যেটাই বলো। আর এফ এর জায়গায় তুমি যদি টাও লেখো তাহলে কি করতে হবে, এস এর জায়গায় cos থিটাটা লেখা লাগবে না, Fs সমান ধরে নিই, এস এর জায়গায় কি লিখতে হবে, থিটা লিখতে হবে, ঠিক আছে। সো আলটিমেটলি W সমান কি চলে আসবে, টাও এর ভ্যালু হচ্ছে 50, সরি টাওয়ার ভ্যালু তো 50 না, ভুল বলছি। সো আচ্ছা, একটা জিনিস একটু চেঞ্জ আসছে, দেখো এখানে কিন্তু 10 ডিগ্রি ছিল, আমাদের 10 নিউটন পার কুলম ছিল আমাদের কিসের মান, আমাদের ই এর মান। পরবর্তী কোশ্চেনে কিন্তু ই এর মান 50 করে দিছে, সুতরাং টর্কের মান অবশ্যই সেম থাকবে না, এটা থাকবে না। আমি এটা ইউজ করতে চাচ্ছিলাম বাট এটা থাকবে না। দেখো আমাদের কিন্তু ফার্স্ট অফ অল এটার মান নির্ণয় করে ফেলতে হবে। দেখো পি এর মান আমরা সবাই জানি, পি এর মান কত ছিল, 0.03464 মনে হয়, 3464, হ্যাঁ 0.03464। এটাকে আমাদের 50 ই এর মান 50 করে দেওয়া হয়েছে। আর এখানে কত লিখবো, এখানে সাইন কি 60 ডিগ্রি লিখবো না, সাইন 30 ডিগ্রি লিখতে হবে, ঠিক আছে, কারণ পি আর ই এর মধ্যে ক্রিয়াকাল এটা কিন্তু সেমই আছে। 0.03464 ইন্টু 50 ইন্টু সাইন 30 ডিগ্রি, 0.866, ঠিক আছে, এত নিউটন মিটার। ওকে, সো দেখো টর্কের মান পেয়ে গেছি। সো
এখানে আমাদের কি করতে হবে, টর্কটা লিখতে হবে 0.866। আচ্ছা, আর থিটা সমান সমান কত, 60 ডিগ্রি লিখতে হবে নাকি? কথা হচ্ছে না ভাইয়া, এখনো হয়নি। ঠিক আছে, আবার কি ভাইয়া, আবার কি? খেয়াল করো, কোনো একটা সংখ্যার সাথে, ঠিক আছে, বা কোনো একটা রাশির সাথে তুমি যদি একটা কোণ গুণ করতে চাও, ঠিক আছে, একটা কোণ গুণ করতে চাও, অলওয়েজ সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, কারণ কোণের এসআই একক হচ্ছে কাইন্ড অফ রেডিয়ান। ওকে, তুমি সাইনের মধ্যে 30 ডিগ্রি বসাও নাকি অন্য কিছু বসাও ম্যাটার করে না। সাইনের মধ্যে তুমি যখন একটা কোণ বসাবা, সেটা 30 ডিগ্রি বসাও বা π/6 বসাও, ডাজেন্ট ম্যাটার, রেজাল্ট তোমার সেমই আসবে। সাইন 30 ডিগ্রির ভ্যালু যা, সাইন π/6 এর ভ্যালুও তা। কিন্তু এইখানে তুমি 60 ডিগ্রি লিখতে পারবা না। ওকে, এখানে তুমি যখন একটা সংখ্যার সাথে কোনো একটা কোণ গুণন করতে যাবা, অবশ্যই 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 তোমার সেটাকে রেডিয়ান ইউনিটে নিয়ে যেতে হবে, যেহেতু 60 ডিগ্রি, অ্যান্সার হচ্ছে এখানে π/3 বসাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথে কিন্তু কয়েকটা টুইস্ট আছে। ঠিক আছে, ক্যালকুলেটিভ টুইস্ট, এমন না যে মানে ফিজিক্সের বেসিক রিলেটেড টুইস্ট। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল বেসিক রিলেটেড টুইস্ট অ্যাকচুয়ালি। সো দেখো রেজাল্ট কত আসলো। আশা করি বুঝতে পারছো। তো এখানে দেখো এটা একটা ডাইপোল আছে। ঠিক আছে, সো কি করা হয়েছে, ডাইপোলের একটা মধ্যবিন্দু সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, মধ্যবিন্দু সিলেক্ট করে মধ্যবিন্দু থেকে থিটা কোণ করে এবং আর দূরত্বে কোনো একটা বিন্দু কল্পনা করা হয়েছে, সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য সূত্র নির্ণয় করে দেখানো হয়েছে। আর তোমার যদি থিটার মান খুবই ছোট হয়, ঠিক আছে, বা তোমার আর এর মান যদি খুবই ছোট হয়, থিটা বা আর যে কোনো একটা যদি খুব ছোট হয়, সোজা কথা এই কোয়েশনে রিডিউসড হয়ে যাবে, এটা দেখানো হয়েছে। ঠিক আছে, সো চলো ম্যাথ সলভ করা শুরু করি আমরা। এই কোয়েশনটা দেখে নাও। দেখো, দ্বিমেরু ভ্রামকের চার্জ 50 কুলম্ব, মাঝের দূরত্ব 2 মিলিমিটার, দ্বিমেরুর মাঝের বিন্দু হতে খুব কাছাকাছি অবস্থানরত 5 মিলিমিটার এ প্রাবল্য কত। ঠিক আছে, 5 মিলিমিটার প্রাবল্য কত, খুবই কাছাকাছি বলছে, তার মানে আমরা এই কোয়েশনটা ইউজ করব। ওই বিন্দুতে 1 কুলম্ব চার্জে ও 1 মিটার ব্যবধানে একটি দ্বিমেরু স্থাপন করলে এটি 60 ডিগ্রি ঘুরতে কি কাজ হবে। আচ্ছা, পরে কোশ্চেনটায় পরে যাই, হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে, আগে হচ্ছে প্রথম কোশ্চেনটা আমরা দেখি। তো আমাদের প্রাবল্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমাদের সিম্পলি এই সূত্র ইউজ করবো, E = 1/4πε0 P/r³, যেখানে P এর মান কত, দ্বিমেরু ভ্রামকের চার্জ হচ্ছে 5 কুলম্ব আর মাঝের দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার, তার মানে এখানে যেটা করব 1/4πε0 ইন্টু Q ইন্টু টুয়াইস L ডিভাইডেড বাই r³ সমান কত আসে। সো প্রাবল্যের যে ভ্যালুটা সেটা চলে আসছে 7.2 ইন্টু 10⁻14 নিউটন পার কুলম্ব। 7.2 ইন্টু 10⁻14 নিউটন পার কুলম্ব। তো এই ই দিয়ে আমাদের কাজ কি? কথা হচ্ছে এই ই দিয়ে আমাদের কাজ কি। দেখো এখানে বলা হয়েছে 1 কুলম্ব চার্জে ও 1 মিলিমিটার ব্যবধানে একটি দ্বিমেরু ভ্রামক স্থাপন করলে 60 ডিগ্রি ঘুরতে কৃত কাজ কত। আচ্ছা, তো এই ইটা আমরা মানে কোশ্চেনের বিষয়টা হচ্ছে যে কথাটা সেটা হচ্ছে এইটা একটা দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, এই দ্বিমেরু ভ্রামকের থেকে একটা দূরত্বে এখানে কিছু একটা আছে। ঠিক আছে, এই দ্বিমেরু ভ্রামকের যে প্রাবল্য এই বিন্দুতে আমরা সেটা নির্ণয় করলাম। ঠিক আছে, এখন বলা হয়েছে এই বিন্দুতে কি আছে, এই বিন্দুতে
আরেকটা দ্বিমেরু আছে, এই বিন্দু থেকে দূরে আরেকটা ডাইপোল আছে, এই বিন্দুতে কি আছে, আরেকটা ডাইপোল আছে, ঠিক আছে, যেটার চার্জ হচ্ছে 1 কুলম্ব আর ব্যবধান হচ্ছে, মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 1 মিলিমিটার। সো এইখানে আরেকটা দ্বিমেরু ভ্রামক যে আছে সেইটাকে আমরা 60 ডিগ্রি ঘোরাতে চাই। এখন কৃতকাজ কত? সো এই যে দ্বিমেরু ভ্রামক, সেকেন্ড যে দ্বিমেরু ভ্রামক, এটাকে আমরা নাম দিলাম ধরো P1, এটার নাম দিলাম আমরা P2, ঠিক আছে। সো P2 কত? P2 হচ্ছে আমাদের Q2 ইন্টু কোয়াসেল, মানে হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু 10⁻³ কুলম্ব মিটার সমান হচ্ছে 1 ইন্টু 10⁻³ কুলম্ব মিটার, ঠিক আছে। সো আমাদের এই ডাইপোলের উপর আমাদের এই যে তড়িৎ প্রাবল্য, এই প্রাবল্যটা ইফেক্ট করবে এবং যার কারণে আমাদের তোমার এই ডাইপোলটা 60 ডিগ্রি ঘুরবে। তো এখন দেখো এখানে কত ডিগ্রি কোণে কাজ করতেছে এরকম কোনো কিছু বলে দেওয়া নাই, সুতরাং আমরা যেটা করব মানে সাইন থিটার ভ্যালু কাইন্ড অফ 90 ডিগ্রি ধরে চিন্তা করব, অ্যান্ড আমরা যেটা করব তোমার টাও যেটা সেটা হচ্ছে আমরা সিম্পলি পিই করব, ঠিক আছে, P2E এরকম নির্ণয় করব, ঠিক আছে। সো এখান থেকে যেটা চলে আসবে, এই যে P2 জানো, ইও জানো, এই যে দেখো ই এর ভ্যালু ওইটা, টাওয়ার ভ্যালু হচ্ছে 7.2 ইন্টু 10⁻11 তোমার নিউটন মিটার। ফাইনালি তোমার দেখো কৃতকাজ যেটা W সমান টাও থিটা চলে আসবে। টাওয়ার ভ্যালু হচ্ছে এটা যে 7.2 10⁻11, আর থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, মানে হচ্ছে π/3, 7.2 ইন্টু 10⁻11 ইন্টু হচ্ছে আমাদের π/3 সমান হচ্ছে 7.54 ইন্টু 10⁻11, ঠিক আছে। আচ্ছা, সো এই তো আমাদের ম্যাথটা গেল। সো এটাও মানে কঠিন ম্যাথ না, হয়তোবা কোশ্চেনটা আমি একটু বলি তোমাকে, কোশ্চেনটা হয়তোবা পড়তে একটু তোমাদের সমস্যা হতে পারে, কারণ এই পরের যে জিনিসটা মানে কোশ্চেনে যে সেকেন্ড জিনিসটা জানতে চাইছে সেটা কথাটা একটু আনকমন। সো অ্যান্ড বাদ বাকি কোশ্চেনটা কিন্তু তেমন একটা কঠিন না, একটু ক্যালকুলেটিভ বাট নট দ্যাট হার্ড। সো দেখে ফেলো তোমরা। এখন আমরা হচ্ছে পরবর্তীতে যাব, আরও কিছু হালকা পাতলা ইন্টারেস্টিং কোশ্চেন্স আছে। সো এটা কিন্তু পারবা আশা করি। সো এটা কিন্তু যে ভি থাকলে ই কত এটা বের করাটা তেমন কোনো অস্বাভাবিক কিছু না। ই সমান মাইনাস ডিভি ডিএক্স, তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা, সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা খেয়াল করো, এখানে কি বলা হয়েছে। একটি দণ্ডের চার্জ ঘনত্ব ল্যামডা হলে দণ্ড হতে 2.5 মিটার দূরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো যখন ল্যামডা ইকুয়ালস টু 2 কুলম্ব পার মিটার, কুলম্ব পার সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার, কুলম্ব পার সেন্টিমিটার, এটা কিন্তু একক দেখে কনফিউজ হয় না। কথাটা খেয়াল করো, আমরা দেখো একটা দণ্ড, ওকে, দণ্ড, সেই দণ্ডের চার্জ ঘনত্বকে বলতেছি ল্যামডা, ঠিক আছে। এখন দণ্ডের তো আমি যদিও মোটা করে আঁকছি, বাট দণ্ডটাকে তো একদম মানে ব্যাসটাকে অলমোস্ট 0 কাছাকাছি ধরা হয়, যার কারণে তোমার মানে দৈর্ঘ্য ঘনত্ব নিয়ে আমরা ডিল করি, ঠিক আছে। তো মানে দণ্ড হতে 2.5 মিটার দূরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো যখন ল্যামডা ইকুয়ালস টু 2 কুলম্ব পার মিটার। সো আমাদের এইখান থেকে 2.5 মিটার দূরে 2.5 মিটার দূরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে। এইখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে যখন ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 2c, ল্যামডা ইকুয়ালস টু 2 কুলম্ব এক নাম্বার। সো এর নাম্বারটা আগে চলো নির্ণয় করি, কনস্ট্যান্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছে 2 কুলম্ব পার সেন্টিমিটার, ঠিক আছে। ল্যামডা ইকুয়ালস টু কত, 2 কুলম্ব পার সেন্টিমিটার। কথা হচ্ছে ভাই এটাকে এসআই এককে নিতে হবে, ঠিক আছে, এসআই এককে নেওয়া ছাড়া বিকল্প নেই। সো মানে খেয়াল করো, আমরা যদি 2 সেন্টিমিটার থাকতো, 2 সেন্টিমিটার থাকলে কি করতাম, যখন মিটার নিতাম 2 × 10⁻² দিয়ে গুণ দিতাম, ওকে। বাট এখন কি করতে হবে, যেহেতু মানে সেন্টিমিটার পার সেন্টিমিটার বা সেন্টিমিটার ইনভার্স এককে দেওয়া আছে, এটাকে যদি আমরা মিটার ইনভার্সে নিতে চাই কি কষ্ট করতে হবে, 2 × 10⁻², ঠিক আছে, কুলম্ব পার মিটার, ঠিক আছে। এটা দিস ইজ ল্যামডা। সো আমাদের এখানে যদি আমরা ই বের করতে চাই,
ই বের করতে চাই, ই ইকুয়ালস টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট ইন্টু আর সমান সমান কত? আর এর ভ্যালু হচ্ছে 2.5, 1.44 into 10 to the power 12 নিউটন পার কুলম। আচ্ছা, বি নাম্বারটার দিকে খেয়াল করো। বি নাম্বারটার দিকে খেয়াল করো। বি নাম্বারটা একটু ইন্টারেস্টিং। দেখো, ল্যামডা ইকুয়ালস টু কিছু একটা লিখছে, ল্যামডা ইকুয়ালস টু কিছু একটা লিখছে, একটা ফাংশন আকারে লিখছে। হোয়াট ইজ দিস? একটা ফাংশন আকারে লিখছে। দণ্ডের দৈর্ঘ্য জিজ্ঞেস করছে কত আমাদের, ঠিক আছে? সো ল্যামডা কিভাবে ফাংশন হয়, ওকে, ল্যামডা কিভাবে ফাংশন হয়। দেখো, আমরা দণ্ডটার দৈর্ঘ্যকে এল ধরতেছি, ওকে। সো দণ্ডের দৈর্ঘ্য থাকতে পারে, ধরো দণ্ডের দৈর্ঘ্য আমরা এইখান থেকে মাপা শুরু করছি, এইখানে কিন্তু আমি যদি এইখান থেকে আস্তে আস্তে মাপি, দেখো দণ্ডের দৈর্ঘ্য কিন্তু এইখানে কাইন্ড অফ 0, আস্তে আস্তে ধরো 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, এরকম, ওকে। আচ্ছা, এইখানে যে ঝামেলাটা হয়েছে, আচ্ছা দণ্ডের দৈর্ঘ্য অবশ্য বলে দেওয়া নাই, আচ্ছা দণ্ডের দৈর্ঘ্যটা বলে দেওয়া নাই, আচ্ছা 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 কি দাঁড়াও, ওয়েট, আচ্ছা এটা যেটা করতে হবে, দেখো এটা একটু বেসিক থেকে আসতে হবে আমাদেরকে, ওকে। আচ্ছা, বিষয়টা কি, দেখো এখানে যদি আমি বলে দিই, খেয়াল করো, দণ্ডের দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি বলা নেই, এটা একটু এখানে মিস্টেক হয়েছে। দণ্ডের দৈর্ঘ্য আমি কথা বলে দিলাম 10 মিটার। একটা কাজ করো, তোমাকে যদি বলে যে দণ্ডটার দৈর্ঘ্য 10 মিটার, তাহলে কি তুমি কাইন্ড অফ ল্যামডার ভ্যালু কি তুমি এখানে এল এর জায়গায় 10 বসায় দিলে হয়ে যাবে, যে তোমার ল্যামডার ভ্যালু পেয়ে যাবা। এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝানো হয়েছে, সেটা হচ্ছে যে এল এর মান বৃদ্ধির সাথে সাথে ল্যামডার ভ্যালুটা বৃদ্ধি পায়, ঠিক আছে। এখানে দণ্ডের দৈর্ঘ্য এল না, ঠিক আছে, দণ্ডের দৈর্ঘ্য ভিন্ন জিনিস। দণ্ডের দৈর্ঘ্য তোমার ক্যাপিটাল এল দিয়ে বলো, ঠিক আছে, ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করো, ঠিক আছে, স্মল এল না, ঠিক আছে। স্মল এল হচ্ছে এই যে এল, এর একটা ক্ষুদ্রতম ইউনিট, এতটুকু একটা এল, স্মল এল, অথবা তুমি বলতে পারো ডিএল বলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্মল ইউনিট। এল যতটা না বৃদ্ধি পাবে, এল যতটুকু বৃদ্ধি পাবে তার সাথে সাথে হচ্ছে আমাদের ল্যামডার মানটাও চেঞ্জ হবে, ঠিক আছে। স্মল এল হচ্ছে একটা সিম্পল একটা ইউনিট, যেটা ছবির মধ্যে দেখা দেওয়া উচিত, যে স্মল এল দিয়ে এটা বোঝানো হচ্ছে। অ্যান্ড পুরা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। অ্যান্ড স্মল এল যত বৃদ্ধি পাবে, বা আমরা যেই পয়েন্ট নিয়ে চিন্তা করি না কেন, এক এক পয়েন্টের চার্জ ঘনত্ব এক এক রকম। তো আমাদের একটু প্রুফে যেতে হবে, ঠিক আছে। আমাদের প্রুফ কীভাবে করছিলাম বলো তো, এই ইকুয়েশনটা তোমাদের কিন্তু প্রুফ করা উচিত, ঠিক আছে। বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, দেখে নিও। তোমার হচ্ছে এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ ইডিএস, ঠিক আছে। বইয়ের মধ্যে যেটা করা হয়েছিল প্রুফ, এইটা তো করতে পারবা তোমরা। এটা কিভাবে করে, এই কোয়েশনটা যেটা প্রুফ করা হয়েছিল, কিউ সমান সমান ল্যামডা ইন্টু এইচ, ঠিক আছে, এটা লিখে দিছিল। অ্যান্ড এই সাইডে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করছিল যেভাবে করা উচিত, অ্যান্ড হয়ে গেছিল। সো এখন দেখো আমরা কিভাবে করব। এই যে কিউ, এটা কিন্তু একদম তোমার ল্যামডা ইন্টু এইচ এটা লিখে দিলে হচ্ছে না, কারণ ল্যামডার ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট না। ল্যামডার ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট না, যে তুমি জাস্ট একটা কনস্ট্যান্ট মানের সাথে উচ্চতা গুণ করে দিলা, তাহলে মানে সেম হয়ে গেল। মানে কনস্ট্যান্ট না বলতে প্রত্যেক পয়েন্টে ল্যামডার ভ্যালু ভিন্ন, ঠিক আছে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ল্যামডার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তার মানে তোমার কিউ কত হবে, ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ কিউ সমান সমান যেটা লিখতে হবে ল্যামডা ডিএল, ঠিক আছে। ল্যামডা ইন্টু এইচ করতাম না, ল্যামডা ইন্টু ডিএল, দ্যাটস ইকুয়ালস টু আমাদের কিউ। এক্ষেত্রে দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, যেটা করতে হবে 0 থেকে 10 নিতে হবে। এই যে 0 পয়েন্ট, এখান থেকে 10 নাম্বার পর্যন্ত আমাদের ইন্টিগ্রেট করলেই আমাদের টোটাল চার্জটা বের হয়ে যাবে। অ্যান্ড এই সাইডে যেটা করব, এই সাইডে যেভাবে করা উচিত সেভাবেই করব। এই সাইডে ইন্টিগ্রেশন অফ ডিএস, এটার ভ্যালু হয়ে যাবে 2 পাই আর এইচ। তার মানে তোমার এর ভ্যালু যেটা দাঁড়াচ্ছে, ই সমান সমান ইন্টিগ্রেশন অফ 0 to 10 এলডিএল
ঠিক আছে, ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট আর এইচ। ঠিক আছে, 2 পাই এপসাইলন নট আর এইচ, এখানে এইচ না লিখে আমি ধরো এইচের জায়গায় কি লিখবো, আর এল, যেখানে এলটা দিয়ে অ্যাকচুয়ালি দণ্ডের দৈর্ঘ্যটা বোঝায়, এলটা দিয়ে কি বোঝায়, ক্যাপিটাল এল দিয়ে দণ্ডের দৈর্ঘ্য বোঝায়। সমাসন কি দাঁড়ায় বলো তো? এটাকে যদি তুমি করো, এটাকে ক্যালকুলেটরে বসিয়ে দিয়ে করে ফেলতে পারো, পুরো জিনিসটাকে তুমি ক্যালকুলেটরে বসো, ইন্টিগ্রেশন এত কষ্ট করে করার দরকার নেই, ইকুয়েশন ফর্ম করলে এনাফ। আশা করি বুঝতে পারছো। সো এটাও কিন্তু একটা যথেষ্ট ইন্টারেস্টিং ম্যাথ ছিল। সো এটা ভালো করে দেখো আর বোঝার চেষ্টা করো। পরবর্তীতে যাই, দেখো এখানে একটা ইন্টারেস্টিং ম্যাথ দেওয়া আছে, অ্যান্ড এই জাতীয় ম্যাথ অলরেডি করছো, ঠিক আছে, যে তোমার এখানে একটা K1 মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা মাধ্যম আছে, একটা বায়ু, একটা ইয়া। সো যেটা করতে হবে তোমার হচ্ছে এটাকে তুমি ধরো, টোটালটাকে তুমি ধরো ডি, অ্যান্ড এটাকে ধরবা তুমি d/3, এটাকে ধরবা তুমি d/3, এটাকে ধরবা তুমি d/3। এটা কোনো ম্যাথ না, জাস্ট একটু দেখাচ্ছি, এরকম ম্যাথ আসতেই পারে, ঠিক আছে। অ্যান্ড 3 ভাগ করে করে আসে 3টা, তাহলে কি করবা তুমি, সি কি আসবে, সি ইকুইভ্যালেন্ট, যেটা তুমি জানো সিরিজে থাকলে কি হয়, আলটিমেটলি তোমার ইনভার্স করে দিতে হবে সব। তার মানে যেটা করতে হবে তোমার C1 C2 C3 ফাইনালি ফার্স্ট অফ অল বের করো। C1 কত আসবে, এপসাইলন নট K1A ডিভাইডেড বাই d/3। C2 কত আসবে, এপসাইলন নট, বায়ুর ক্ষেত্রে K এর মান কত, 1, এপসাইলন নট A ডিভাইডেড বাই d/3, ঠিক আছে। আর C3 আসবে এপসাইলন নট K2A ডিভাইডেড বাই d/3। তুমি এখানে কি করবা, এখানে C1 ইনভার্স প্লাস C2 ইনভার্স প্লাস C3 ইনভার্স, এটা হোল ইনভার্স, এটা করে দিবা। এখানে যেটা চলে আসবে তোমার সবগুলা ইনভার্স হয়ে ফার্স্ট অফ অল যোগ হবে, এরপর আবার ইনভার্স হবে, ঠিক আছে। সো এখানে যেটা হবে, এখানে তুমি ব্র্যাকেটের ভিতর d/3 কে কমন নিয়ে ফেলো, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে 1 d/3 উপরে থাকবে। আর তুমি চাইলে নিচে থেকে দেখো, নিচে থেকে এপসাইলন নট এটাও কমন নিয়ে ফেলতে পারো, এটাও কিন্তু ইনভার্স হয়ে যাবে। এপসাইলন নট এ কমন নিতে পারো, ভিতরে থাকবে 1/K1 প্লাস 1 প্লাস 1/K2, আবার এটার উপর ইনভার্স যাবে, ঠিক আছে। সো এরপর তুমি চাইলে ক্যালকুলেট করতে পারো আরও ফার্দার, তোমার ইচ্ছা, ঠিক আছে, বাট আমি হলে এতটুকুতেই রেখে দিতাম। সো এই ম্যাথটা ভালো করে দেখো, অ্যান্ড পরবর্তীতে তোমাদের একটা ম্যাথ করতে দিব, এই ম্যাথটা তোমাদের করতে হবে। তোমাদেরকে নেক্সট এই ম্যাথটা করতে হবে, ঠিক আছে। সো এই ম্যাথটা কীভাবে করবে, আমাদের মোটামুটি আর অল্প কিছু ম্যাথ আছে, ইন্টারেস্টিং বেশ কিছু ম্যাথ আছে, এই ম্যাথটা পারবা তোমরা, এই ম্যাথটা তোমার বইতে আসছিল, পারবা তোমরা চাইলে সব ম্যাথই, বাট এই ম্যাথটা করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। সো হোয়াট ইজ দিস, বলো।
কীভাবে সলভ করবা এটা, ঠিক আছে? সো আমি তোমাদেরকে একটু টাইম দিব, সো এই টাইমের মধ্যে এটা একটু সলভ করো তোমরা। জাস্ট তোমরা ভিডিওটা পজ করবে, আমি একটু স্ক্রিন থেকে সরে গেলাম। তোমাকে এখানে কিন্তু সব ভ্যালু দিয়ে দিছে, যে এল দিয়ে দিছে, এই পাশটা দিয়ে দিছে 3 সেন্টিমিটার, হাইটটা দিয়ে দিছে 2 সেন্টিমিটার, সব কিছু দিয়ে দিছে। অ্যান্ড একটা বাঁকাভাবে, যেটা হচ্ছে এই প্রান্তে শুরু হয়েছিল, এই প্রান্তে এসে শেষ হয়েছে, এরকম একটা দিয়ে দিছে। অ্যান্ড বোথ সাইডে হচ্ছে এক সাইডে K1 আর এক সাইডে K2 আছে। সো এই মাধ্যমাঙ্কের মধ্যে তোমাকে ক্যাপাসিটেন্স নির্ণয় করতে বলছে। সো কীভাবে করবা? ট্রাই করো একটু, স্ক্রিন থেকে সরে গেলাম, তোমরা একটু ভিডিওটা পজ করো, অ্যান্ড পজ করে তোমরা এটা করার ট্রাই করো। একটু ট্রাই করো ম্যাথটা, কিছু দূর করা যায়। এটা যে মানে অনেকে হচ্ছে একবারে হয়তো বা হাল ধরতে পারবে না যে কীভাবে কী করা যায় না করা যায়, বাট স্টিল একটু ট্রাই করো। আচ্ছা, ওকে, সো এটা কীভাবে করব চলো আমরা একটু দেখি। এটা করার সময় যেটা করতে হবে, তোমার বুঝতে পারতেছো যে এখানে আমরা আগের যেসব মনে করো সিরিজ প্যারালালের ম্যাথ করছিলাম, সেখানে কিন্তু ধরো যে ধরছিলাম যে এটাকে একটা ক্যাপাসিটর ধরছি, এটাকে একটা ক্যাপাসিটর ধরছি, এটাকে ক্যাপাসিটর ধরছি, সিরিজ প্যারালাল অ্যাপ্লাই করছিলাম। অ্যান্ড আরেকটা আমাদের প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে এটার দেখো এই যে d/2 আমাদের জানা ছিল, মানে প্রস্থ উপরে যেমন ছিল নিচেও সেম ছিল, তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বামেও যেমন ছিল ডানেও তেমন ছিল। বাট এইখানে দেখো একদম পুরা জগা খিচুড়ি অবস্থা। এইখানে দেখো একদম কত প্রস্থ কোথায়, একদম 0, এইখানে প্রস্থ হয়ে গেছে l। এইটার ক্ষেত্রে কি, এইখানে প্রস্থ 0, এইখানে প্রস্থ হয়ে গেছে l। এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একরকম, এখানে আরেক রকম, ঠিক আছে? সো এখানে কি করব আমরা, সো বুঝতেছো যে এটাকে আলটিমেটলি ইন্টিগ্রেশন করা ছাড়া ওয়ে নেই। যারা মোটামুটি ইন্টিগ্রেশনের বেসিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করে সলভ করা ছাড়া কোনো ওয়ে নাই আমাদের কাছে, ঠিক আছে? ইন্টিগ্রেশন ইজ দ্য অনলি অপশন। দেখো আমাদের এই যে আমরা এখান থেকে একটা ছোট্ট একটা স্লাইড নিব, ঠিক আছে? ছোট্ট একটা স্লাইড নিব, ঠিক আছে? যেটার আমি ধরো কাইন্ড অফ প্রস্থ যেটা, সেটাকে আমি dl ধরব, এটাকে আমরা ধরব x, এটাকে আমরা ধরব
ওয়াই, মানে একেবারে যে মধ্যে ধরা লাগবে এমন নয়, এই ডিএলটা যে কোনো প্রান্তে থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এজন্য আমি একটা র্যান্ডম ভ্যারিয়েবল ধরে নিছি ওয়াই আর একটা এক্স ধরে নিছি, যে যেখানে থাকুক না কেন আমরা চাইলে এক্স বরাবর ইন্টিগ্রেট করে আমরা এটাকে সরাইতে পারবো, বা ওয়াই বরাবর ইন্টিগ্রেট করে আমরা কিন্তু এটাকে সরাইতে পারবো, আমাদের কোনো অসুবিধা নাই। তো এখন দেখো আমাদের এই যে এই জিনিসটা, একটা জিনিস চিন্তা করো, বাঁকাভাবে আসে ভালো কথা, বাট তুমি যদি দূর থেকে দেখো বা তুমি যদি এই ডিএলটা তো অনেক ছোট তাই না, তুমি একটা বাঁকা আছে, ঠিক আছে, দেখো তুমি কি করছো, এটার বরাবর একটা রেখা টানছো, মানে একটা ভাগে ভাগ করছো, দেখো এটাকে কিন্তু বাঁকা মনে হচ্ছে স্টিল, কিন্তু ধরো এইটার যদি তুমি আরো ছোট করে আঁকো, দেখো এটা যদি তুমি আরো ছোট করে আঁকো, দেখো তো যদি ওর ডাবল দাগ হয়ে গেছে, আচ্ছা ডাবল দাগটা পরিহার করি, দেখো এখন তুমি দেখো তো জিনিসটাকে মনে হচ্ছে না যে কাইন্ড অফ একটা স্ট্রেট লাইন মনে হচ্ছে না, সোজা লাইনের মতো মনে হচ্ছে না, অ্যান্ড ডিএলটা কিন্তু আরো ছোট, ডিএলটা এমনভাবে চিন্তা করা যে এটা প্রায় ডিএলটা অলমোস্ট জিরোর কাছাকাছি, এই যে ডিএল যেটা মানে এই প্রস্থটা এটা অলমোস্ট জিরোর কাছাকাছি, এরকম যদি হয় তখন কিন্তু আমাদের মানে এটা একদম কি হবে, এটা সিরিজে আছে বা পাশাপাশি আছে এরকম মনে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। ওকে, সো এখন কিন্তু আমরা দেখো এই যে ছোট দুই ভাগে ভাগ করছি, এটাকে কিন্তু আমরা সিরিজে আসে বলে ধরে নিতে পারবো, ঠিক আছে। সো এই যে এইটা ছোট্ট যে আমি ভাগ নিছি, এটাকে যদি আমি C1 ধরি, এটাকে C2 ধরি, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো, যদি আমি কাইন্ড অফ সি ইকুইভ্যালেন্ট বা ডিসি যদি চিন্তা করি, ঠিক আছে, ডিসি, ঠিক আছে, মানে ইকুইভ্যালেন্ট আর কি, এটাকে DC1 আর এটাকে DC2 ধরো, কথার কথা, ঠিক আছে, সমান কত, তোমার এইটা আর এটার সিরিজ অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো এপসাইলন নট তোমার, আচ্ছা একটু ধরো এভাবে না, অ্যাকচুয়ালি তা থার্ড ব্র্যাকেট দিই, এপসাইলন নট এ বাই ডি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল K1 লিখতে হবে, এপসাইলন নট K1 ডিএল ডিভাইডেড বাই এক্স, তাই না, এটা কত, এটার উপর ইনভার্স দিতে হবে, প্লাস এপসাইলন নট K2 ডিএল ডিভাইডেড বাই কি, এক্স লিখবো এটা না, এটাকে এল মাইনাস এক্স লিখতে হবে, হোল ইনভার্স। সো এটা কিন্তু আমাদের ডিসি চলে আসলো, ঠিক আছে, ডিসি চলে আসলো। এখন আমাদের পরের কাজটা একদম সিম্পল, এই যে ডিসি, এই ডিসিটাকে আমাদের এক্স অথবা ওয়াই যে কোনো একটা সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এক্স বা ওয়াই কোনটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব, এখানে তো আবার আমাদের দেখো ডিএল আছে, ঠিক আছে, যদি আমাদের অ্যাকচুয়ালি ডিএল লেখাটা উচিত হয় নাই, কারণ এটাকে অ্যাকচুয়ালি ডিওয়াই লেখা উচিত ছিল, ঠিক আছে, এটাকে ডিওয়াই লেখা উচিত ছিল, কারণ এই ভ্যারিয়েবলটাকে আমরা ওয়াই ধরছি, বুঝছো। সো এটা একটু আমার সাইড থেকে একটু মিস্টেক হয়েছে, যে এটাকে মিস্টেক না, এটা অ্যাকচুয়ালি মানে কনভেনশনের বাইরে চলে যায়, যে তুমি র্যান্ডম ভ্যারিয়েবলকে ওয়াই ধরছো, আবার তুমি এটাকে অন্য একটা ডিওয়াই না লিখে ডিএল লিখতেছো, এটা তো হয় না আসলে, ঠিক আছে। তো চলো পরবর্তীতে কি করা যায়, তুমি এটাকে কথা হচ্ছে যে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবা নাকি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবা, দ্যাট ইজ দ্য মোস্ট মানে ক্রুশাল কোশ্চেন। এখন দেখো তুমি যদি এখানে তাকাও, এখানে দেখো সুন্দর মতো ডিওয়াই দেওয়া আছে, তার মানে ইন্টিগ্রেট করতেছে কি, যে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, কিন্তু এখানে ঝামেলার বিষয়টা হচ্ছে এখানে এই যে এক্স ভ্যারিয়েবলটা হচ্ছে আবার গিয়ে এক্স, সো ভ্যারিয়েবল এক্স আবার ইন্টিগ্রেশন ডিওয়াই, আলটিমেটলি রেজাল্ট কিন্তু একদম উল্টাপাল্টা হবে, তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না। সুতরাং ভ্যারিয়েবলগুলোকে ওয়াই এ কনভার্ট করে নেওয়া অনেক বেশি জরুরি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে এটা করার আগে আমি চলো এটাকে একটু সিম্পলিফাই করি, এই বিশাল বড় জিনিসটাকে একটু সিম্পলিফাই করি। এখান থেকে কি কমন নিয়ে বাইরে নেওয়া যায় বলো তো, এখান থেকে এপসাইলন নট ডিওয়াই কমন নিয়ে বাইরে নেওয়া যায়, ঠিক আছে, এপসাইলন নট ডিওয়াই এটাকে কমন নিয়ে বাইরে নেওয়া যায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি 1 বাই এপসাইলন নট ডিওয়াই নাকি, এখান থেকে যদি আমি একবার কমন নিই, খেয়াল করো এটাকে যদি আমি একবার কমন নিই 1 বাই এপসাইলন নট ডিওয়াই হয়ে যাবে, আবার যদি থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তখন কিন্তু এপসাইলন নট ডিওয়াই হয়ে যাবে, তার মানে আলটিমেটলি থাকতেছে এখানে
x by k1 plus L minus x by k2 inverse epsilon naught dy, ঠিক আছে? সো জিনিসটা একটু ভালো করে ক্যাচ করো, একটু বেশ কাইন্ড অফ ক্রিটিক্যাল ম্যাথই হতে যাচ্ছে এটা। তো দেখো আমরা কিন্তু কাইন্ড অফ মানে যেরকম অ্যাকচুয়ালি একটা ইন্টিগ্রেশন থাকা উচিত যেরকম সেরকম একটা ফর্মেটে নিয়ে গেছি। দেখো এখানে ডিসি আছে লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডে সামথিং গুণন ডিওয়াই, এরকম একটা ফর্মেটে নিয়ে আসছি। মানে এখন কিন্তু আমরা চাইলে ইন্টিগ্রেশন করতে পারি, বাট এখানে রিস্কটা কি আছে এটা কিন্তু আমি অলরেডি বলছি যে এখানে হচ্ছে এক্স যেটা একটা ভিন্ন ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের মানে একটা ভিন্ন ভেরিয়েবল যেটাকে আলটিমেটলি আমরা ডিফারেন্সিয়েট করতেছি না, এটার এক্সিস্টেন্সটাই হচ্ছে আমাদের কাছে এখানে একটা থ্রেড টাইপের। তো দেখো আমরা এক্সটাকে কীভাবে ওয়াই কনভার্ট করতে পারি। এক্সটাকে ওয়াই কনভার্ট করার একটা সুন্দর ওয়ে আছে, ঠিক আছে? তোমরা চাইলে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস অ্যাপ্লাই করে এক্স সমান সমান সামথিং ওয়াই এভাবে লিখতে পারো। আরেকটা ওয়ে হচ্ছে দেখো এই যে এই ত্রিভুজটা, আর খেয়াল করো আমি কোন দুইটা ত্রিভুজের কথা বলতেছি, এই ত্রিভুজটা আর এই যে বড় ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ কিন্তু কি বলতো মানে অনুরূপ ত্রিভুজ, অনুরূপ, ঠিক আছে? সো এই দুইটা ত্রিভুজের আমরা কি অ্যাপ্লাই করতে পারি, দেখো এক্স বাই ওয়াই সমান সমান ভূমি বাই লম্ব, এটাকে কি লিখতে পারি, বড় ত্রিভুজের ভূমি বাই লম্ব লিখতে পারি। সো বড় ত্রিভুজের ভূমি হচ্ছে 3, লম্ব হচ্ছে কি আমাদের 2, ঠিক আছে? লম্ব হচ্ছে কি আমাদের 2। তো আমাদের কি দাঁড়াচ্ছে দেখো এক্স সমান সমান আলটিমেটলি 1.5y, সত্য নাকি মিথ্যা বলো? এক্স সমান সমান 1.5y। তো কি দাঁড়াচ্ছে আমাদের ডিসি সমান সমান কি দাঁড়াচ্ছে, ডিসি সমান সমান দেখো ইন্টিগ্রেশন অফ আচ্ছা ইন্টিগ্রেশন না, প্রথমে একটু ভুল লিখছি, ডিসি সমান সমান তোমার আগে কনভার্ট করে নিই, এক্স এর ভ্যালু হচ্ছে 1.5y, ঠিক আছে, ডিভাইডেড বাই k1 প্লাস তোমার হচ্ছে এল মাইনাস এল বলতে হচ্ছে 3 মাইনাস, আচ্ছা k1 k2 না রেখে k1 k2 এর ভ্যালুগুলো বসায় দিই, নাইলে তো মানে বেশি জটিল হয়ে যাচ্ছে। k1 এর ভ্যালু হচ্ছে 0.5 আর ওইদিকে হচ্ছে আমাদের l মাইনাস মানে 3 মাইনাস 1.5y ডিভাইডেড বাই 0.02 ইনভার্স, ঠিক আছে? আচ্ছা তো আর এই সাইডে কি আছে, এপসাইলন নট dy, ঠিক আছে? আচ্ছা তো এখন আমরা চাইলে দেখো ইন্টিগ্রেট বা কিছু একটা করতে পারি। দেখো ফার্স্ট হচ্ছে এইটাকে আর একটু সিম্পলিফাই করা যায় কিনা, ইন্টিগ্রেট করা যাবে। মানে এই জিনিসটাকে তুমি যদি মানে ইন্টিগ্রেশন ক্যালকুলেটর ইন্টিগ্রেশন বাটনে রেখে তুমি যদি করে দাও অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তো এটাকে আর সিম্পলিফাই না করলেও চলে, তোমাদের যেহেতু ক্যালকুলেটর বড় বড় ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে, সুতরাং আর মনে হয় না দরকার আছে। সো সি সমান সমান যেটা হচ্ছে ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন করে তো লোয়ার সাইডে কত রাখবা, লোয়ার সাইডে হচ্ছে তোমার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে তুমি 2 সেন্টিমিটার পর্যন্ত ইন্টিগ্রেট করবা। ওকে 0 থেকে 2 সেন্টিমিটার। এখানে একটু স্লাইড ঝামেলা আছে, আমি একটু বলি স্লাইড একটু ঝামেলা হচ্ছে তোমার সেন্টিমিটার ইউনিটগুলোকে সরাইতে হবে। 1.5টাকে কেন বুঝলাম, 1.5 ঠিকই থাকবে, 1.5 থাকবে, সেন্টিমিটার ইউনিটগুলোকে সরাইতে হবে। দেখো এখানে হচ্ছে আমরা 3 সেন্টিমিটার ইউজ করছি, এটা জায়গায় 0.03 ইউজ করতে হবে। এসআই ইউনিটগুলোকে মানে এসআই ইউনিটে পরিণত করতে হবে, ঠিক আছে? সুতরাং এখানে করতে হবে 0 থেকে 0.02 এটা লিখতে হবে, ব্র্যাকেটে হচ্ছে আমাদের ডিসি যে বিষয়গুলা। সো এটা লিখবো আমরা 1.5y 0.5 plus 0.03 minus 1.5y divided by 0.02 inverse epsilon naught dy সমান সমান কত দাঁড়াচ্ছে, ক্যালকুলেটর বসিয়ে দিই, চলো আমরা একসাথে বসাই। ক্যালকুলেটরে এই যে আমি EX ক্যালকুলেটরটা ইউজ করতেছি, এখানে
তোমাদের জাস্ট সিম্পলি ক্যালকুলেশনের যে ইন্টিগ্রেশনের যে পার্টটা ওটা বসায় দিবা, নাহলে তুমি যদি হাতে হাতে ক্যালকুলেশন করতে চাও এটা একটা হিউজ টাইম কনজিউমিং একটা বিষয়। সো আমি এটা আর করতে যাচ্ছি না। 8.854 10⁻12, আর এই সাইডে তো ডিওয়াই আছে, আমরা হচ্ছে এই সাইডে 0 থেকে 0.02 লিখবো। একটু ওয়েট করা লাগবে, হ্যাঁ অ্যান্সার চলে আসে। দেখো অ্যান্সার হচ্ছে তোমার একটু বড়, c = 3.96 ইন্টু 10⁻13 ফ্যারাড। ঠিক আছে, দ্যাটস আওয়ার অ্যান্সার। সো দেখো মানে যথেষ্ট ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল কিন্তু আমাদের এটা, যথেষ্ট ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল আমাদের এটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ম্যাথটা কীভাবে সলভ করতে হয় না হয়। এখানে হচ্ছে কাইন্ড অফ মানে এই জিনিসটা হয়তো অনেকেই লিখতে পারবা, বাট ইন্টিগ্রেশন যে কিভাবে করতে হয় পরবর্তীতে বা একদম ফাইনালি রেজাল্টটা বের করা, এই জায়গা দিয়ে একটু প্রবলেম হবে কোথায়, যে এই যে এক্সটাকে ওয়াইয়ে কনভার্ট করা নিয়ে। ঠিক আছে, দেখবা যে অনেকে ডিসি বের করে এইখানে ইন্টিগ্রেশন করে দিচ্ছ, এরপর মনে করো আগাতে পারবা না, দেখবা যে স্টাক হয়ে যাবে ওখানে, দেন মনে করো যে কাইন্ড অফ হতাশ হয়ে যাবা, বাট ওটা হতে দেওয়া যাবে না। আচ্ছা, সো দ্যাটস ইট, আমাদের এই ম্যাথটা ছিল এটা। সো একটু ভালো করে দেখি সবাই, কোনো প্রবলেম থাকলে সর্ট আউট করার ট্রাই করি। আচ্ছা, সো এই ম্যাথটা যদি বুঝে থাকি আমরা পরবর্তীতে যাব এই ম্যাথটায়। সো এখানে দেখো কাইন্ড অফ একটা ত্রিমাত্রিক সিস্টেম আঁকা হয়েছে, এক্স ওয়াই জেড এক্সিস। এখানে আমাদের একটা কাইন্ড অফ শিট বা একটা প্লেট, তোমরা তো প্লেট নিয়ে পড়াশোনা করছো, আমরা প্লেটের অনেকগুলো ম্যাথ দেখছি যে চার্জিত প্লেট নিয়ে কীভাবে কাজ করতে হয় এগুলো দেখছি। সো এখানে কাইন্ড অফ ওইরকম একটা প্লেট দেওয়া আছে, অ্যান্ড প্লেটটা যেটা হচ্ছে তোমার মূল বিন্দুতে আছে, মূল বিন্দুতে ওয়াই আর জেড অ্যাক্সিস বরাবর স্প্রেড করতেছে, আর এখান থেকে তোমার 5 মিটার দূরত্বে এক্স অ্যাক্সিসের উপর একটা ল্যামডা দেওয়া আছে, দেখছো ল্যামডা সমান এত। এখন ল্যামডা দেওয়া মানে কি, দৈর্ঘ্য ঘনত্ব দিয়ে দিছে, মানে কি এটা একটা দণ্ড দিয়ে দিছে তোমাকে। সো একটা কাইন্ড অফ শিট এবং একটা দণ্ড। আমরা কিন্তু মানে সিঙ্গেল শিটের ম্যাথ করছি, ডাবল শিট বা ডাবল প্লেটের ম্যাথ করছি, আবার কি শুধু সিঙ্গেল দণ্ড নিয়ে অনেকগুলো ম্যাথ করছি, বাট গাউসের ল থেকে মানে একটা শিট আর একটা দণ্ড, এর মাঝখানে কি থাকতে পারে এটা আমরা দেখি নাই। তো দেখো মধ্যবর্তী কোথায় তড়িৎ প্রাবল্য 0 হবে, মধ্যবর্তী কোথায় তড়িৎ প্রাবল্য 0 হবে। আচ্ছা, তো দেখো এটার কি দিয়ে দিচ্ছে, সিগমা দিয়ে দিচ্ছে, এটার ল্যামডা দিয়ে দিচ্ছে। সো মধ্যবর্তী কোথায়, ধরো এখানে 5 মিটার ধরলাম দণ্ড থেকে এক্স মিটার দূরত্বে, তোমার কি হবে, তড়িৎ প্রাবল্য 0 হবে। ঠিক আছে, সো এটার জন্য জেনারেটেড যে তড়িৎ প্রাবল্য সেটাকে E1 ধরলাম, এটার জন্য E2 ধরলাম। সো আমাদের কি লিখবো, E1 = E2। এখন একটা জিনিস খেয়াল করো, E1 কত, E1 হচ্ছে আমরা জানি সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন। ঠিক আছে, সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন। E2 এর ভ্যালু কত, ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট আর। এখান থেকে কি পাই, এখান থেকে বসে থেকে 2 এপসাইলন নট আর 2 এপসাইলন নট কাটাকাটি যায়, আর আর না লিখে আমরা লিখব এক্স, আর না লিখে আমরা কি লিখব এক্স। সো আমরা যদি এক্স এর ভ্যালু নির্ণয় করতে যাই, এক্স সমান কত দাঁড়াচ্ছে, ল্যামডা ডিভাইডেড বাই পাই এপসাইলন সমান কত, ল্যামডার ভ্যালুটা দেখো কোশ্চেনে দিয়ে দিছে, পাইয়ের ভ্যালুটাও সিগমার ভ্যালুটাও দিয়ে দিছে 5 আর 2। এসআই ইউনিটে কনভার্ট করলাম না, অ্যান্সারটা এসআই ইউনিটে বের করতে যাচ্ছি। সমান দেখো 0.796 মিটার সেন্টিমিটার, সরি। তার মানে এখান থেকে সামান্য একটু দূরত্বে আমাদের কি হয়ে যাবে, আমাদের তড়িৎ প্রাবল্য 0 হবে। তো আশা করি ক্যাচ করতে পারছি সবাই। আমাদের আরও 2টা ম্যাথ আছে, সো এই ম্যাথটা আমি না করাই দিলেও পারবা, এই জাতীয় অনেকগুলো ম্যাথ আমরা ফার্স্ট লেকচারে করছি। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমাদের সিম্পলি হোমওয়ার্ক থাকবে। এটার আমি একটু রেজাল্টটা বলে দিচ্ছি মুখে ক্যালকুলেট করে, যাতে হচ্ছে তোমরা ক্যালকুলেট করার পরে তোমরা যাতে মানে অ্যান্সার মিলাতে পারো। সো আমি একটু ক্যালকুলেট করে বলতেছি, তোমাকে সিম্পলি কোশ্চেন করছে 10 ফ্যারাড ধারকে সঞ্চিত শক্তি নির্ণয় করো। 10 ফ্যারাড ধারকে সঞ্চিত শক্তি নির্ণয় করো। তো এটা যেটা হবে,
অ্যান্সার যেটা আসবে এটা অ্যান্সারটা আমি একটু মুখে লিখে দিচ্ছি, মানে জাস্ট ক্যালকুলেশন ছাড়া লিখে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই ক্যালকুলেশন করে এটা মিলায় নিবা। ওকে, তো এখন আমরা যেটা করব, আমাদের আজকের সর্বশেষ ম্যাথটা করব। এই সর্বশেষ ম্যাথটা আর কিছুই না, এটা হচ্ছে বুয়েটের ম্যাথ। বুয়েটে 18 ব্যাচে আসছিল, আমি যে বছর অ্যাডমিশন দিয়েছিলাম সেই বছর আসছিল। তো ভাইয়া আপনি অ্যাডমিশন দিয়েছেন, এই ম্যাথটা পারছিলেন? কথা হচ্ছে ভাইয়া এই ম্যাথটা করে দিয়ে আসছিলাম, বাট রেজাল্ট সঠিক আসছিল কিনা জানি না। তো আবার কোশ্চেন ব্যাংক যে সলভগুলো আছে, সেই কোশ্চেন ব্যাংকে যত মনে করো যে বড় বড় প্রশ্ন ব্যাংকগুলো আছে যেগুলো বাজারে চলে বা মার্কেটে চলে, সেগুলোর মানে করে সলভটা আবার আমি করে দিয়েছিলাম। তো সেখানে গিয়ে মনে হয়েছিল যে আচ্ছা মানে রেজাল্টটা সঠিক মনে নাই, বাট মনে হয় হয়েছিল, ঠিক আছে। কারণ অ্যাডমিশন টেস্টে গিয়ে মনে করো যে এই কোশ্চেন দেখে প্রথমত যার মানে বাঘা বাঘা কনসেপ্ট আছে সেও তার মাথা নষ্ট হয়ে যাবে। আর আমার কনসেপ্ট যে একেবারে তোমার, আমি বইটা 48তম হয়েছিলাম আর কি পজিশন, আমার কনসেপ্ট যদি বলি যে একেবারে যে ফার্স্ট সেকেন্ড হওয়ার মতো তো অবশ্যই না, যে ফার্স্ট হয়েছে বা টপ 10-এ চান্স পেয়েছে তারা অবশ্যই আমার থেকে এক ধাপ উপরে। তো অবশ্যই আমি মনে করো যে আমি অবশ্যই অ্যাডমিশনে যেটা করছিলাম, অ্যাডমিশনে 1-2টা ম্যাথ ভুল করছিলাম আর কি, একটা পারা ম্যাথ ভুল করছিলাম, নাহলে দেখা যেত আমার পজিশন অ্যাকচুয়ালি আরও অনেক বেশিতে আসতো। এটা অ্যাকচুয়ালি কমপ্লেন করে লাভ নেই, কারণ দেখা গেছিলো যে যারা একটু একটু ছোটোখাটো ভুল করছে সবারই পিছাইছে, ঠিক আছে। তো যেটা হচ্ছে এই ম্যাথটা আমার মনে হয় যে আমি মানে না মিলিতে পারলেও অ্যাডমিশন টেস্টে কাছাকাছি করে দিয়ে আসছিলাম, কারণ ধরতে পারছিলাম যেখানে অ্যাকচুয়ালি কী আসছিল না আসছিল। তো এখানে হচ্ছে আমার যতটুকু মনে আছে অ্যাডমিশন টেস্টে এইখানে একটা কারেন্টের ডিরেকশন দিয়েছিল, যেটা আমি হয়তো বা ধরতে পারিনি বা কিছু একটা করি মানে ধরতে পারিনি আর কি, ঠিক আছে। সো আমার সামান্য একটু মিস্টেক হয়েছিল, ফার্স্টের স্টেপগুলো ঠিকভাবে করছিলাম, বাট এখানে একটু ভুল হয়েছিল। সো হয়তো বা আমি কিছু পার্শিয়াল মার্কস পাইছি। সো আবার এটাও মনে নাই যে আসলে এটা ধরছিলাম না, এটাও মনে নাই। বাট যখন সলভ করতেছিলাম অ্যাডমিশন টেস্টের পরে কোচিং সেন্টারগুলোর জন্য বা গাইডগুলোর জন্য, তখন মনে পড়লো যে আচ্ছা যে এটা মনে হয় মিস করছিলাম আমি, বাট তাও মোটামুটি শিওর না, মাঝে মধ্যে মনে হয় মিস করছিলাম, মাঝে মধ্যে মনে হয় মিস করছিলাম না, বাট ইটস অল অ্যাবাউট বেসিক। ওকে, সো একটু গল্প করলাম তোমাদের সাথে, মাইন্ড করো না আবার। তো দেখো, আমরা ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় করতে বলছে, ধারকের ধারকত্ব দিয়ে দিছে, সঞ্চিত শক্তি নির্ণয় করতে বলছে। স্যার ধারকের ধারকত্ব থেকে সঞ্চিত শক্তি নির্ণয় করে কিভাবে? ইদার আমি কিন্তু শিখেছি তোমাদেরকে, ইদার তোমার চার্জ বের করতে হবে অথবা তোমার বিভব শক্তি বের করতে হবে। সার্কিটটায় তোমার রেজিস্টর দিয়ে দিছে। সো রেজিস্টরওয়ালা সার্কিটে আমি কি বলছি, কি করা যাবে না? চার্জ বের করা যাবে না। তার মানে এখানে অবশ্যই তোমার এই ধারকের অ্যাক্রসে বিভব শক্তিটা বের করা লাগবে, ঠিক আছে। ধারকের অ্যাক্রসে বিভব শক্তিটা বের করা লাগবে। এখন দেখো, ধারকের এই জিনিসটা আর এই জিনিসটা দুইটা কিন্তু প্যারালালে আছে, বুঝতে পারছো? দুইটা কিন্তু অবশ্যই প্যারালালে আছে। তার মানে এইখানের কাইন্ড অফ এই তিনটার মধ্যে যে পরিমাণ বিভবের ড্রপ হবে, ধারকটার মধ্যে সেম অ্যামাউন্টের বিভবটা ড্রপ হতে বাধ্য। এখানে দেখতে পারতেছো 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। সো এখানের মধ্য দিয়ে টোটাল কত? 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। 5 অ্যাম্পিয়ার কারেন্ট কার মধ্য দিয়ে ফ্লো হবে? 5 ওহম আর 1 ওহমের মধ্য দিয়ে ফ্লো হবে। সো 5 ওহম আর 1 ওহমের মধ্যে যে ভোল্টেজ ড্রপ সেটা কত? ভি অফ 5 আর হচ্ছে ভি অফ 1, দুইটা কত? 5 × 5 25 ভোল্ট, আর এটা হচ্ছে 1 × 5 সমান হচ্ছে 5 ভোল্ট। আচ্ছা, তো দেখো এই যে এই দুইটার মধ্যে দিয়ে কত সামহাট কিছু একটা ড্রপ গেল, 25 ভোল্ট আর 5 ভোল্ট ড্রপ গেল। তো দেখা যাবে এইখানে যখন আসবে তখন কিন্তু কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে। সো কি অ্যামাউন্টে ডিভাইড হয়েছে আমরা জানি না, কারণ এটা কোথায় গিয়ে শেষ হয়েছে এটাও আমরা জানি না। ওকে, আচ্ছা, তো দেখতে পারতেছো যে এখান দিয়ে যখন আসবে কারেন্টটা, এইখানে এসে 2 ভাগে ভাগ হবে, এন্ড 2 ভাগে ভাগ হওয়ার ফলে দেখা যাচ্ছে এই জায়গা দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, ঠিক আছে। এখানে কিন্তু যাচ্ছে না, বরঞ্চ এখানে এসে কারেন্ট আসতেছে, এন্ড এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়েছে। দেখো 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে একটা নোডে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়েছে। মিনস কি? মিনস হচ্ছে এখান দিয়ে অবশ্যই 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছিল কেসিএল অনুযায়ী, ঠিক আছে, নাহলে তো পসিবল না। সো এই জায়গা দিয়ে ধরো 4 অ্যাম্পিয়ার কারেন্ট গেছিল, এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে 3 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ। সো ভি অফ 3 যেটা, সেটা হচ্ছে 3 × 1 = 3 ভোল্ট, ঠিক আছে। তিনটাকে যদি আমি যোগ করি,
তাহলে মনে করো আমরা কি পেয়ে যাব, ভি অফ সি ক্যাপাসিটরটার অ্যাক্রসে আমরা ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব 2 + 5 + 3, সরি 25 + 5 + 3, ভুল বলছি। সমান সমান 33 ভোল্ট। সো ফাইনালি কি আসবে, ইউ সমান সমান হাফ সি বি স্কোয়ার, এটা দিয়ে করে দিবা। এখানে মনে করো হাফ ইন্টু 2 × 10⁻⁻6 ইন্টু 33 স্কোয়ার, এটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আশা করি বুঝতে পারছো। সো এর মাধ্যমে হচ্ছে আমরা চ্যাপ্টারটা শেষ করলাম। আশা করি গত ক্লাসের লেকচার থেকে আজকে মানে লেকচার নাম্বার 1 থেকে লেকচার নাম্বার 2 এর যে ম্যাথগুলো আছে একটু কঠিন কঠিন রাখার চেষ্টা করছি, অ্যান্ড ম্যাথগুলো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগছে। সো তোমরা কিন্তু এই স্থিতই চ্যাপ্টারটা খুব ভালো করে বইলো, মানে ভালো করে প্র্যাকটিস করো। আমি কিন্তু মনে করো যে লেকচার যখন শুরু করছিলাম তখন কিন্তু বলে নিয়েছিলাম যে এই যে স্থির তড়িৎ চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট থিওরিটিক্যাল, অ্যান্ড তোমরা বুঝতেই পারতেছো যে পদে পদে থিওরি, তাই না? সো থিওরিটিক্যাল যে প্রবলেমগুলো আছে এগুলোর জন্য কি বেসিকটা একটু মজবুত হওয়া চাই, কারণ বেসিক যদি মজবুত না হয় আলটিমেটলি তুমি থিওরিটিক্যাল প্রবলেম সলভ করতে পারবে না, আটকে যাবা, ঠিক আছে? সো থিওরিটিক্যাল প্রবলেমগুলো খুব মনোযোগ দিয়ে মানে পারার মানে খুব ভালো করে পারার জন্য আমাদের হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে ফার্স্ট অফ অল থিওরিগুলো পড়তে হবে। যাদের কাছে মনে হয়েছে যে আচ্ছা এই যে অনেক কঠিন কঠিন ম্যাথ, সব ম্যাথের বেসিক বা কোনো কিছু খটকা আছে, তারা চাইলে আমাকে ইনবক্স করতে পারো। তোমাদের ফার্স্ট ওয়ে হচ্ছে আমাকে ইনবক্স করা না, ফার্স্ট ওয়ে হচ্ছে বই থেকে খুঁজে বের করবা, ঠিক আছে? যে এভাবে মানে কাইন্ড অফ সলভ করছে জিনিসটা, মানে এর বেসিকটা তুমি বই থেকে পড়ো, ঠিক আছে? রিডিং পড়ো, জাস্ট সূত্র দেখো না, ঠিক আছে? রিডিং পড়ো, ঠিক আছে? গুগলে সার্চ করো, ঠিক আছে? তো জিনিসগুলো এরপর যদি তুমি না পারো আমাকে ইনবক্স করো, অথবা রুটস এর ডাউট সলভিং যে সেকশনটা আছে সেখান থেকে তুমি হেল্প নিতে পারো চাইলে, যে এই জিনিসটা কেন এরকম হইলো, একটু আসে। কারণ হচ্ছে এগুলো মানে এক একটা ম্যাথ কিন্তু জাস্ট একটা বেসিকের উপর না, একটা ম্যাথ মনে করো 3-4টা বেসিকের উপর, ঠিক আছে? সো অনেক একটা ম্যাথ কিন্তু আজকের লেকচারে তোমার অনেকগুলো বেসিকে হিট করছে, ঠিক আছে? সো সেই বেসিকগুলো যাতে স্ট্রং থাকে এটাই হচ্ছে আমার মূল কথা। অ্যান্ড তুমি এই মানে কঠিন ম্যাথের কোর্সে কেন এনরোল করছো বলো? কঠিন ম্যাথের কোর্সে এনরোল করছো যাতে হচ্ছে তোমার বেসিকগুলো মজবুত হয়, সেজন্যই কিন্তু। সো লেকচার আজকে এই পর্যন্তই স্থির তড়িতের। আশা করি সবার অনেক ভালো লাগছে। সো সবাই মন দিয়ে পড়াশোনা করবা, অ্যান্ড হচ্ছে পরবর্তী লেকচারগুলো ভালো করে দেখবা, অ্যান্ড কোনো প্রবলেম থাকলে অবশ্যই সেটার সলভ নিবা, সেটা ফেলে রাখবা না যে একটা এই ম্যাথটা কঠিন, এই ম্যাথটা আমি দেখবো না, এই সেই। সো মানে এটা যাতে তুমি প্রবলেম সলভ করে খুঁজে বের করো এবং নিজের বেসিকটাকে মজবুত করো, এটাই হচ্ছে আমার শেষ কথা। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।